সুপ্রিয় কলিজার বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 831তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে মোহাম্মদ জাবেদ হোসেনের জীবনের হৃদয় কাঁপানো চরম প্রতারণামূলক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে পরজন্মে স্ত্রীকে পাওয়ার আশায় পরজন্মে স্ত্রীকে সাথে পেতে তাকে হত্যা করতে চায় স্বামী, এবং জান্নাতে যাওয়ার আশায় নিজ স্ত্রীকে হত্যা করতে চায় স্বামী। আসলে আজকের এই গল্পটা এমন একটা গল্পের মাঝে এক চরম প্রতারণা ফুটে উঠবে। বন্ধুরা, আপনারা হয়তো একটা কোম্পানির সাথে অনেকেই পরিচিত আছেন। আজ থেকে বেশ কয়েক বছর আগে বাংলাদেশে একেবারে সিংহভাগ মানুষ এই কোম্পানির সুনাম গাইত, যে কোম্পানির নাম হচ্ছে ডেস্টিনি কোম্পানির সাথে আমরা সবাই পরিচিত এবং আমরা সবাই এই কোম্পানির নামও শুনেছি, যদিও এই কোম্পানিতে কাজ না করে থাকি, বাট প্রত্যেকে এই কোম্পানি সম্বন্ধে জানি। দেখেন, এই কোম্পানির সবচেয়ে বড় মন্ত্র ছিল মানুষের ব্রেন ওয়াশ করা। যেমন ধরেন, আপনি গাছ কিনেছেন বান্দরবনে, আপনি গাছ কিনেছেন খাগড়াঝড়িতে, কোথায় আপনার বাগান, কোথায় আপনার গাছ আপনি দেখেনও নাই, কিন্তু আপনি টাকা দিয়েছেন। এবং জায়গা না দেখে, গাছ না দেখে আপনি টাকা দিয়েছেন তার মুখের কথায়, এবং মুখ দিয়ে আপনার ব্রেনকে এমনভাবে ওয়াশ করেছে, আপনি কোনো কিছু না দেখে অন্ধবিশ্বাসে চোখ বন্ধ করে তার হাতে টাকা তুলে দিলেন। এটাকেই বলে ব্রেন ওয়াশ। এভাবে ব্রেন ওয়াশ করে আমরা আমাদের এই পৃথিবীতে সব কিছুই হাসিল করতে পারি, সহজ সরল মানুষগুলোকে বোকা বানাতে পারি। বন্ধুরা, ব্রেন ওয়াশ করে আব্দুল জাবেদকে এমন একভাবে তার সাথে প্রতারণা করা হয়েছে, বরিশালের ছেলে জাবেদকে এমনভাবে ধোঁকা দেওয়া হয়েছে, আপনি পুরোটা গল্প শুনলে চমকে যাবেন। বন্ধুরা, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত জাবেদের জীবনের বাস্তব গল্প আপনারা শুনবেন, এবং গল্প শেষে জাবেদ হোসেনকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জাবেদ হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, রয়েছে আমার 3 জন মা সহ আমার দাদি, এছাড়া আমরা টোটাল 11 জন ভাই বোন। আমার 3টা মা শুনলে অনেকেই হয়তো অবাক হয়ে যাবেন, আসলে অবাক হওয়ার মতোই কথা। আমার বাবা টোটাল 3টা বিয়ে করে। আমার একটা বড় মা, একটা মেজো মা এবং আমার একটা আপন মা। যিনি আমার আপন মা, তার গর্ভে থেকে শুধুমাত্র আমি আসি। আমার বড় মায়ের গর্ভ থেকে আসে আমার 6টা ভাই বোন, এবং আমার যেই মেজো মা আছে তার গর্ভ থেকে আসে আমার 4টা ভাই বোন। টোটাল আমরা 11 জন ভাই বোন। বরিশাল শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলাগড়া কোনো এক ছোট্ট গ্রামে আমাদের পরিবারটা একান্নবর্তী এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আসলে কৃষক হলে কীভাবে উচ্চবিত্ত পরিবার হয়, এই প্রশ্নটা হয়তো অনেকের মনে জাগতে পারে। আমার বাবা যদিও কৃষিকাজ করে, কিন্তু আমাদের এলাকাতে আমার আব্বা একজন জোয়ারদার। আমার আব্বার অনেক বেশি জায়গা সম্পত্তি, এত পরিমাণের জায়গা সম্পত্তি যে আমার আব্বার প্রতিদিন হেঁটেও আমার বাবার জায়গা সম্পত্তি দেখে শেষ করা যাবে না। শুধু আমাদের গ্রামে নয়, আশেপাশের বিভিন্ন গ্রামে আমার বাবার প্রচুর পরিমাণের জায়গা সম্পত্তি রয়েছে। অত্র এলাকাতে আমার বাবা একজন পালোয়ানও বটে। শুনেছিলাম আমার আব্বা নাকি অনেক বছর আগ থেকে হুর খেলা খেলতো, এবং হুর খেলায় আমার আব্বা একজন শ্রেষ্ঠ শক্তিশালী মানব ছিল। যাই হোক, আমি যখন জন্মাই, আমি জন্ম হবার পরেই আমার বাবা অনেক অংশে দুর্বল হয়ে পড়ে। আগের মতো আমার বাবার গায়ে অত বেশি শক্তি থাকে না। আমার আব্বা আগের মতো আর মাঠে ঘাটে দাপিয়ে কাজ করে বেড়াতে পারে না। অনেক অংশে আমার আব্বা দুর্বল হয়ে পড়ে। আমার বাবা আমাকে অনেক আদর করত। আমি ছিলাম আমার বাবার সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট সন্তান, এবং সবচেয়ে ছোট সন্তান থাকার কারণে আমার বাবা আমাকে এত বেশি আদর করত, যে আদরের কারণে আমার বড় 2 মা এবং আমার বড় সৎ ভাই বোনগুলো আমার আব্বার সাথে অনেক কিটেমি করতো। সবাই রাগ করে আমার আব্বাকে বলতো আমার আব্বা শুধুমাত্র আমাকেই ভালোবাসে, আর কাউকে ভালোবাসে না। এই নিয়ে আমার সৎ ভাই বোনরা আমার বাবার সাথে অনেক বেশি কিটামি করতো। আমার শৈশবের দিনগুলো এরকম করেই কাটে। আমার যখন 9 বছর বয়স, তখন আমার বাবা ইন্তেকাল করে। আমার 9 বছর বয়সে আমার বাবা মারা যায়। আমার বাবা জীবিত থাকতে মোটামুটি আমি আমার মাকে নিয়ে খুব ভালোই ছিলাম, তেমন কোনো প্রবলেম হয়নি। কিন্তু আমার বাবা যখন মারা যায়, আমাদের উপরে নেমে আসে বর্বর নির্যাতন।
আমার যে সৎ ভাই বোনগুলো আছে তারা প্রতিটা মুহূর্তে আমাদের উপর নির্যাতন করে, আমাকে আর আমার মাকে বাড়ি থেকে প্রত্যেকটা মুহূর্ত বের করে দেওয়ার চেষ্টা করে। শুধু তাই নয়, কারণে অকারণে আমার মাকে মারতে আসে। আমার বড় মায়ের বড় যে ছিল নাম হচ্ছে রাজু ভাই। রাজু ভাই এরকম হইতো যে প্রতিদিনে আমার মাকে মারার জন্য আসতো। গ্রামের সব মানুষ আমার ওই রাজু ভাইকে ধরে রাখতে পারতো না। আমার মা আমাকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতো এবং আল্লাহ তাআলার কাছে হাত তুলে বিচার দিত। বারবার বলতো, তোর বাপ বেঁচে থাকতে তুই তো এসব করতে পারতি না, তোর বাপ বেঁচে থাকতে তুই আমার ত্রিসীমানায় আসতি না, আজকে আমার স্বামী মারা যাওয়ার কারণে তুই আমার উপর এভাবে অত্যাচার করতেছিস, আল্লাহ তোকে কোনোদিনও ক্ষমা করবে না। চোরে না শোনে ধর্মের কথা। ঠিক তেমনি রাজু ভাই আমার মায়ের কোনো কথাই শুনতো না, গ্রামের মানুষরা ধরে রাখতে পারতো না। প্রত্যেক দিনে আমার মাকে মারার জন্য আসতো আর বারবার বলতো, তোর জামাই মরে গেছে, তুই তোর ছেড়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা, কারণ আমিও তো ওদের মতো সমান ভাগ পাবো। তাদের কথা হচ্ছে, আমার মা যদি আমাকে নিয়ে বেরিয়ে চলে যায় তাহলে তো আমি আর তাদের সম্পদে ভাগ বসাইতে পারবো না। আমি যদি থাকি তাহলে তাদের সম্পত্তি ভাগাভাগি করতে গেলে আমাকেও একটা ভাগ দিতে হবে। এই জন্য তারা সবাই মিলে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পায়তারা করতেছিল। খুবভাবে আমাকে মারতো, আমাকেও মারতো, রাস্তাঘাটে দেখলে মারতো, আমার মাকে মেরে আসতো। এমনও যাইতো যে আমার মা আর আমি সকাল থেকে রাত পর্যন্ত ঘরের দরজা আটকিয়ে ঘরের ভিতর বসে থাকতাম। কোনো রকমের খাবার আমরা খেতাম না। রাত্রেবেলায় মানুষের বাড়ি খুঁজে আমার মা খাবার খাইতো। খুব দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অভাব, অনটনের মাঝে আমার দিনগুলো কাটতে থাকে। এত বেশি কষ্ট থাকে যে কষ্টের বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। এমন করতে করতে আমি আস্তে আস্তে করে বড় হই। একটু যখন বড় হই তখন আমি বাড়ি থেকে বের হইলে আমার রাজু ভাই সহ আমার যে সৎ ভাইগুলো আছে, সৎ বোনগুলো আছে, তারা আমাকে মারতো। আমাকে দেখলে মাঠের মধ্যে দৌড়াইতো এবং এরকমও হয়েছে যে তারা আমাকে বিষ খাইয়ে দেওয়ারও অনেক সময় চেষ্টা করছে যে আমাকে বিষ খাওয়াই দিবে। এরকম বোতলে করে বিষ এনে আমাকে দিত, খা এরকম করে আমাকে বলতো। আমার মা আমাকে শিখাই দিত যে কোনোদিন ওরা কোনো কিছু দিলে খাবি না, ওরা যাই দিবে ওদের কাছ থেকে কোনো কিছু নিবিও না, কিছু খাবিও না। এরকম করে মা আমাকে বোঝাতো, যার জন্য আমি কিছু খাইতাম না। আমাকে সবসময় বলতো, নে তোকে এটা মজা আছে, এটা খা, এটা ওইটা বলতো। আমি তখন বলতাম যে ভাইয়া আপনি খান, আপু আপনি খান। তারা কিন্তু খাইতো না, আমারই খাওয়ানোর চেষ্টা করতো। আমি বুঝতে পারতাম যে এটার মধ্যে কিছু একটা মিশানো থাকতো, এই জন্য আমি খাইতাম না। এরকম করতে করতে মোটামুটি অনেক অংশে বড় হই। আমার বয়স তখন প্রায় 17 থেকে 18 বছরের কাছাকাছি। তো আমার রাজু ভাইয়ের, আমার বড় মায়ের ঘরে একটা মেয়ে আছে, মানে রাজু ভাইয়ের পরে। তো উনি তখন অনেক বয়স হয়ে গেছে, ওনাকে একবার বিয়ে দেওয়া হয়েছিল। তো বিয়ে দেওয়ার পরে ওনার স্বামী সাথে ওনার বনিবন্যা হয় না, উনি স্বামীকে ডিভোর্স করে চলে আসে। পুনরায় তিনি আরেকটা বিয়ে করে এবং পরে যাকে বিয়ে করে সে ঘরজামাই থাকে। তো ইনি ঘরজামাই থাকে, ইনি তখন হঠাৎ করে আমাদের মানে রাস্তার পাশে একটা জায়গা আছে, অনেক বড় একটা জায়গা আছে। তো উনি তখন ওইখানে গরুর ফার্ম করবে। তিনি তখন চারপাশে ওয়াল দিয়ে, মানে রাজু ভাইয়ের দুলাভাই ওখানে গরুর ফার্ম করবে, আমারও দুলাভাই। তো গরুর ফার্ম করবে, ভালো কথা। তো উনি গরুর ফার্ম করবে, উনি পুরোটা জায়গা মানে ওরকম করে বাউন্ডারি করতেছে, জায়গার মধ্যে মাটি ফেলতেছে। তো সবার কাছ থেকে সিগনেচার নিচ্ছে। তো আমার কাছেও আসছে সিগনেচার দেওয়ার জন্য। রাতের বেলা রাজু ভাই এবং ওনার দুলাভাই আর আমার বোন, মানে 3 জনে আসছে। আইসা আমাকে বলতেছে, যাবে এখানে সিগনেচার করো। তো আমি তখন বললাম, কিসের সিগনেচার করবো? পরে বলতেছে, আমি এখানে গরু ফার্ম করব এবং তোমরা যে সবাই অনুমতি দিবা, এই অনুমতি পাবো, এখানে সিগনেচার করো। আমি তখন বললাম, আমি কেন সিগনেচার করব? আপনি গরু ফার্ম করলে আমার লাভটা কি? আমার এখানে কোনো বেনিফিট আছে? আপনি কি আমার কোনো লাভ দিবেন? এটা বলার পরে আমার সৎবোন তখন রাইগা উঠে আমার ধইরা মারতে শুরু করে, যে তোর এত বড় সাহস, তুই আমার জামাইয়ের মুখের উপরে কথা বলিস, তুই এত বেয়াদব, মানে আমাকে মারতে আসে। রাজু ভাই তখন বলতেছে, আরে এরা তো কোনো কিছুর মালিকে না, ওদেরকে জিজ্ঞেস করার কি আছে? ওদেরকে জিজ্ঞেস করার কিছু নেই, আমরা আমাদের মতো করে গরু ফার্ম বানাবো, ও দেখি কী করতে পারে। আমার কোনো অনুমতিও নিল না, আমার কাছ থেকে পেপারে কোনো সিগনেচারও নিল না। তারা তখন তাদের মতো করে ওখানে গরুর ফার্ম বানালো। বিশাল একটা গরুর ফার্ম বানাইছে, অনেক বড় গরুর ফার্ম। তো সবাই ওটার মধ্যে, মানে সবাইরে গরুর দুধ দেয়, মানে দুলাভাই সবাইরে আইনে না, মানে কলসি ভরে ভরে দুধ দেওয়া যায় আমার সব ভাই বোনেরে, কিন্তু আমাদেরকে দেয় না, আমাকেও দেয় না, আমার মাকেও দেয় না। এরকম করে দীর্ঘদিন কেটে যাওয়ার পরে তো ওই জমির পাশে একটা ছোট্ট জমি আছে, ওইটা কিন্তু মানে আমার বাবার জমি না, অন্য একজনের জমি। তো আমি অন্য একজনের জমিতে সরিষা লাগাইছিলাম। তো সরিষা লাগানোর পরে ওখান থেকে মানে একটা বাছুর হবে, গরুর বাচ্চা হবে, ওইটা খামার থেকে কেমনে জানি বেরিয়ে গিয়ে আমার পুরোটা সরিষা ক্ষেত নষ্ট করে ফেলে। এবং নষ্ট করার পরে আমার তখন খুব খারাপ লাগে যে আমি এত কষ্ট করে সরিষা ক্ষেত করলাম, আমারও তো কেউ কোনো টাকা পয়সা দেয় না, আমি নিজের টাকায় নিজের তত্ত্বাবধানে সরিষা ক্ষেতটা করলাম, অথচ আমার পুরো ক্ষেতটাকে একদম পাড়াইয়া বাছুরটা নষ্ট করে দিল।
খুব খারাপ লাগলো। সন্ধ্যার পরে রাজু ভাইয়ের আবার বাজারের উপরে দোকান আছে, অনেক বড় মুদির দোকান আছে। আমি তখন রাজু ভাইয়ের কাছে গিয়ে বললাম যে ভাই, আমার সরিষা ক্ষেতটা দুলাভাইয়ের গরুর বাচ্চা নষ্ট করে ফেলছে, তাই আমারও অনেক সরিষা নষ্ট হয়েছে, আমি কি আমি এখন কি করব? উনি আমরা বলতেছি, তা আমারে বলতেছিস কেন, আমি কি করব? ওই গরুর ফার্ম কি আমার? এটা দুলাভাইয়ের গরুর ফার্ম, তুই দুলাভাইকে গিয়া বল। তা আমি বললাম ভালো কথা, যেহেতু দুলাভাইকে যাই বলতে বলছে, আমি তখন দুলাভাইয়ের বাড়িতে গেলাম, মানে বাড়িতে আসছি। যদিও আমাদের বাড়িটা অনেক বড়, বাট আমাদের ঘরটা একদম কর্নারের ভিতরে। আমার বাকি সৎ ভাই বোনেরা পুরো বাড়ি দখল করে রাখছে, আমাদেরকে একদম মানে বনের ভিতরে ছোট্ট একটা জায়গা দিচ্ছে, ওইখানে আমি আর আমার মা ঘর বানিয়ে আছি। যাই হোক, এরপর আমি আমার ওই দুলাভাইয়ের কাছে গেলাম, বোনজাভাইয়ের কাছে গেলাম, গিয়ে বললাম যে দুলাভাই, আপনার ওখান থেকে একটা গরুর বাছুর বেরিয়ে আমার সরিষা ক্ষেতটাকে নষ্ট করে ফেলছে, তো কাজটা কি ঠিক হইলো? আমি গরিব মানুষ, আমি টাকা পয়সা কই পাই? এই জমিটা কোনো আমার বাবার জমি না, আরেকজনের কাছ থেকে ভাগা জমিটা আনছি, তো আমার উপর এই কাজটা কেন হইলো? যদি পারেন আমারে কিছু ক্ষতিপূরণ দিয়েন। ওই তখন লাফায় এসে বলতেছে, তোর ক্ষতিপূরণ দিব মানে? তুই আমার কাছে ক্ষতিপূরণ চাইতে আসছিস? তোর এত বড় সাহস, ফকিন্নির পুত, তোরে আমি ক্ষতিপূরণ দিব? বরিশালের ভাষা মতো তখন খুব গালাগালি করতেছে। আমি তখন বললাম, ভাই দেখেন, আপনি আমার গালাগালি করেন না, আপনি এই পরিবারের কেউ না, আপনি এখানে গরজামাই থাকেন, তো গরজামির মতো কথা বলেন। শুধু ভাই আমি এই কথাটাই বলছিলাম, আর কিছু বলি নাই। এই কথাটা বলা মাত্রই আমার সৎবোন সাথে সাথে হচ্ছে একটা লাঠি দিয়ে এসে আমার মাথায় এত জোরে একটা বাড়ি মারে, আমি জায়গার ভিতরে অজ্ঞান হয়ে পড়ি। অজ্ঞান হয়ে পড়ি। আমার জ্ঞান ফিরার পরে আমি দেখতে পাই আমার মা আমার নিয়ে কান্না করতেছে। রাত তখন প্রায় মধ্যরাত, আমার নিয়ে কান্নাকাটি করতেছে, আমার মাথা ব্যান্ডেজ করছে, এবং আমি ঘরের মধ্যে খুব রাগ হইল যে কী ব্যাপার, বাপের সম্পত্তির তো আমিও মালিক, অথচ আমাকে ওই সম্পত্তির কানা করেও তারা দিচ্ছে না, এবং উল্টা আমি অন্যের জমি চাষ করি, সেই জমি তাদের গরু দিয়ে নষ্ট করেছে বলে বিচার দিতে যাওয়াতে আমাকে এইভাবে বর্বর নির্যাতন করলো, আমার গায়ে হাত তুললো। আর যাই হোক, এটা আর মেনে নেওয়া যায় না। এবার আমি ঘর থেকে বেরোলাম, বেরিয়ে ডিরেক্টলি হচ্ছে আমি মেম্বারের বাড়িতে গেছি। মেম্বার আমি ঘুম থেকে জাগাইছি, জায়গায় বললাম, মেম্বার সাহেব, আমার কি কোনো বিচার নাই? আমার বাপ মরে গেছে, তাই বলে কি আমার সব মরে গেছে? আপনারা কি নাই? মেম্বার আমার বলে, আমি সব কিছুই জানি, কিন্তু রাজুর উপরে কথা বলার মতো ক্ষমতা আমার নাই। আমার এই ইউনিয়নের, আমার এই ওয়ার্ডের মেম্বার রাজু বানাইছে, আমি বাবা রাজুর উপরে কথা বলতে পারবো না। তোর যদি কিছু বলার থাকে তাহলে তুই গিয়া চেয়ারম্যানরে বল। আমি তখন বললাম যে আমি চেয়ারম্যানকে বলবো, আপনি কিছু করতে পারবেন না? উনি বলে, না, আমি কোনো কিছু করতে পারবো না, আমার কিছু করার ক্ষমতা নাই। যদি কিছু করার ক্ষমতা থাকে তো চেয়ারম্যানের আছে, তুই চেয়ারম্যানের কাছে গিয়া বল। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি চেয়ারম্যানের কাছেই বিচার দিব, আপনার কাছে বলার দরকার নেই। আমি তখন রাত 2টার দিকে চেয়ারম্যানের বাড়িতে গেছি। চেয়ারম্যানের বাড়ির দরজা ধাক্কাইতে একসময় চেয়ারম্যান দরজা খুলছে। দরজা খুলে আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করছে। তুই এত রাতের বেলায় কেন আসছিস? এত রাতের বেলায় তুই কী কারণে আসছিস? কেন তুই আমার ঘুমে ডিস্টার্ব করলি? এরকম করে খারাপ ব্যবহার করতেছে। আমি বলতেছি, আপনি আমার সাথে খারাপ ব্যবহার কেন করতেছেন? আমি বিচারের জন্যই তো আসছি। আমার উপর অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, আমি এটার বিচার চাওয়ার জন্য আপনার কাছে আসছি। পরে আমারে বলতেছে, আমি এত রাতের বেলায় কেন, তুই সকালে কেন আসলি না? খুব গালাগালি করতেছে। এক পর্যায়ে চেয়ারম্যানের বউ তখন ঘর থেকে বেরিয়ে আসছে। বেরিয়ে এসে চেয়ারম্যানকে বলতেছে, আপনি চেয়ারম্যান, মানুষের রাত বিরাতে সমস্যা হইলেই তো আপনার কাছে আসবে, তো ছেলেটা বিপদে পড়ছে, কষ্ট পাইছে, মাথা ফাটা, তার মাথা থেকে এখনও রক্ত বেরিয়ে আছে, আপনার কাছে আসছে বিচারের জন্য, আপনি বিচার করবেন না? এটা তখন চেয়ারম্যানকে বলা হয়। বললে পরে চেয়ারম্যান তার বউর কথা শুনে একটু ঠান্ডা হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তুই যা, সকালবেলা আমি রাজুরে বলবো নি, আগামী দিন রাতে দরবার হবে, যা, দরবারে তুই থাকিস। রাত 8টার দিকে এই মসজিদের পারে, আমাদের দরবারগুলো হয়তো মসজিদের ঈদগার কাছে আর কি, মানে মসজিদের পাশে যে ঈদগাহ আছে, ঈদগার মধ্যে। তো আমার বলে, তুই আগামী দিন আসিস, রাত্রে 8টা বাজে ঈদগার পাশে জমাত হবে, মানে দরবার হবে এশা নামাজের পরে। এটা আমাকে চেয়ারম্যান বলল। তো যাই হোক, এই কথা চেয়ারম্যান বলার পরে আমি অনেক শান্তি পেলাম যে এবার না হয় একটা মানুষ, দরবার হোক বা না হোক, বিচার হোক বা না হোক, অন্তত একটা মানুষ তো আমাকে বলছে যে তিনি আমার বিচার করে দিবে। আমাকে যে বিচার করে দিবে, এই বিচার করে দেওয়ার মতো মানুষও কিন্তু ছিল না, এরকম মানুষও কিন্তু নাই, কিন্তু চেয়ারম্যান বলছে তিনি আমার বিচার করে দিবে। আমি এতই খুশি, এতই আনন্দিত। যাই হোক, এরপরে আমি এই কথার পরে আমি চেয়ারম্যানকে বললাম যে ঠিক আছে, ফাইন, এটাই কথা রইল। চেয়ারম্যানের কথা মতো এবার আমি বাড়িতে আসছি। বাড়িতে এসে দেখতেছি মানে আমার রাজু ভাই সহ আমার যে সৎ ভাই বোনগুলো আছে, তারাও হুমকি দুমকি দিতেছে, সকালের মধ্যে আমার ঘর বাড়ি ভেঙে দিবে, আমার ঘর বাড়ি ভেঙে আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করে দিবে, মানে প্রচুর পরিমাণে তারা হুমকি দুমকি গালাগালি করতে আছে। তো যাই হোক, তাদের কথা আমি শুনি না শুনে শুইতে গেছি। এবার সকালবেলা আইসা একজনে আমার বাড়িতে পানি ঢেলা দেয়, মানে বাড়ির মধ্যে পানি ঢালতেছে, আরেকজনে আগুন জ্বালাইতেছে, আগুন দিয়ে দিবে, মানে আরেকজনে কেরাসিন তেল নিয়ে আসতেছে, মানে কি যে একটা অবস্থা করতেছে বলে বোঝানো যাবে না।
আমি বারবার বলতেছি আমার সাথে এরকমটা কেন করতেছো, তোমরা আমার সাথে এরকমটা কইরো না, কিন্তু আমার কথা কেউ শোনে না। মুহূর্তের মধ্যে আমাকে মারার জন্য তারা উঠে পড়ে লেগেছে। ভাই বোন কাউকে মানানো যাচ্ছে না, সবাই আমার উপরে প্রচুর পরিমাণের ক্ষিপ্ত হয়ে যায়। আমি কাউকে মানাইতে পারতেছি না, আমাকে মারার জন্য তেড়ে আসে। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। দুপুর হয়ে যাওয়ার পরে আমি দেখলাম যে আমার মারে যদি আমি এখানে রাখি তাহলে মায়ের উপর আরও অত্যাচার হবে, হয়তো আমার অগোচরে তারা মারে মারতেও পারে। তারপর দুপুরের দিকে আমি তখন আস্তে আস্তে করে মারে বললাম যে মা তুমি বের হও, তুমি এখানে আর থাকার দরকার নাই, তুমি বের হও। মা আমার বলে আমি যাবো কই? আমি বললাম কোথায় যাবো? আমার সাথে যাবা, আমি যেখানে যাবো তুমি আমার সাথে যাবা, আসো। এই কথা বলার পরে মারে তখন আমি খুব কষ্ট করে বাড়ি থেকে টেনে হেসড়ে বের করলাম। মাকে বের করে আমি তখন মাকে নিয়ে ডিরেক্টলি চেয়ারম্যানের বাড়িতে গেলাম। এবং চেয়ারম্যান সাহেব তখন নাই। আমি চেয়ারম্যানের বউর সাথে কথা বলতেছি যে দেখেন এই ঘটনা, চেয়ারম্যান সাহেব তো নাই, কিন্তু আমার উপর তো এইভাবে অত্যাচার করা হচ্ছে, আমি তো আর নিতে পারতেছি না, এরকম ঘটনা। তিনি তখন আমাকে বলতেছে হ্যাঁ চেয়ারম্যানের সাথে কথা হয়েছে এবং চেয়ারম্যান সব কিছু বুঝছে, তুমি এটা নিয়ে চিন্তা করো না, তুমি তোমার মাকে নিয়ে ঘরে বসো, তোমার মাকে আমাদের ঘরে বসাও এবং চেয়ারম্যান সাহেব যখন আসবে তখন তুমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বইলো। এই কথা আমাকে চেয়ারম্যানের বউ বলল। এটা বলার পরে আমি তখন মাকে ঘরের মধ্যে বসাইলাম। দেন আস্তে আস্তে দুপুর গড়ানোর পরে চেয়ারম্যান তখন বাড়িতে আসলো। চেয়ারম্যান বাড়িতে আসার পরে চেয়ারম্যানের বউ তখন চেয়ারম্যানকে সব কিছু বললো যে দেখেন এমন ঘটনা, জাবেদের উপরে আর জাবেদের মায়ের উপরে তার সৎ ভাই বোনকেরা খুব অত্যাচার করতেছে এবং তার মা আর সে বাধ্য হয়ে আমার বাড়িতে এসে আশ্রয় নিছে, আমি তাদেরকে থাকতে দিছি। তো চেয়ারম্যান যদিও তার মন থেকে আসলে এসব করতে চাচ্ছে না, কিন্তু বউয়ের কথা রাখতে গিয়ে তিনি তখন বলে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তাদেরকে থাকতে বলে আমি দেখি কী করা যায়। আমি রাতে তো দরবার ডাকলামই। যাই হোক, আমি চেয়ারম্যানের বাড়িতেই আসি। বিকেলের দিকে চেয়ারম্যান আমার বলতেছে তোর বাড়ির দিকে যা এবং তোর বাড়ির দিকে গিয়ে বাড়ির কী অবস্থা দেখে আমার কাছে খবর আছে তোর বাড়ি নাকি ভেঙে ফেলছে। আমি তখন বললাম কী বলেন? ওই পর্যন্ত কিন্তু আমি চেয়ারম্যানের বাড়ির মধ্যেই আছে, ওনার বাড়িতে টিভি আছে, টেলিভিশন আছে, আমি আমার টেলিভিশন দেখতেছি। পরে আমার বলতেছে মনে হয় তোর বাড়িঘর ভেঙে ফেলছে, তুই বাড়ি থেকে একটু খবর নে। কিন্তু বলার পরে আমি তখন বাড়ির দিকে গেলাম, বাড়ির দিকে আস্তে আস্তে গেলাম। তখন প্রায় আসরের পরে বাড়িতে যেয়ে দেখতেছি চেয়ারম্যান যা বলছে তাই সত্য, আমার বাড়িটা পুরো ভেঙে ফেলছে, আমার ঘর, আমার পাকঘর, যত যা আছে সব ভেঙে ফেলছে। আমি তখন কাঁদতে কাঁদতে চেয়ারম্যানকে সাফারও আসলাম, এসে বললাম যে চেয়ারম্যান সাহেব আপনার কথাই তো ঠিক, আমার ঘর বাড়ি তো সব ভেঙে দিছে। উনি আমার বলে হ্যাঁ আমার কাছে খবর আসছে তোর ঘর বাড়ি ভেঙে দিছে, সব কিছু আমি জানছি শুনছি, সমস্যা নাই, আজকে রাতে দরবারটা একটু ভালো করেই হবে, তোর ঘরটা ভাঙাতে আরও ভালো হয়েছে। যাই হোক, এরপরে সন্ধ্যার দিকে আমি তখন দরবারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, চেয়ার টেবিল সব কিছু মসজিদের সামনে নিয়ে যাচ্ছিলাম। মসজিদের পাশেই ঈদগাহের মধ্যে তখন দরবার ডাকা হইল। এই গ্রামের ওই গ্রামের সব গ্রামের মানুষজন তখন দরবারে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে চেয়ারম্যান তখন সবার কাছে বলল যে যাবে তোর কী ভাষ্য আছে তুই বল। তখন আমি আমার কথা বললাম এবং সমস্ত কিছু বলার পরে চেয়ারম্যান সাহেব তখন আমার ভাই রাজুকে জিজ্ঞেস করলো যে রাজু তোর কোনো কিছু বলার আছে, জাবেদ যা বলেছে তা কি সত্য? তারপরে রাজু ভাই ডিরেক্টলি বলতেছে যে দেখেন জাবেদের সব কথাই ঠিক আছে, কিন্তু আমরা তো কোনো অবৈধ সন্তানকে এ বাড়িতে রাখতে পারি না। এই জাবেদের মূলত জাবেদ আমার বাবার সন্তান না, এবং জাবেদের মা জাবেদকে অন্য জায়গা থেকে নিয়ে আসছে, অন্য জায়গা থেকে পেটে করে নিয়ে আসছে, এবং পেটে করে আনার পরে আমার বাবার কাছে আসার পরে জাবেদ হয়েছে। মূলত কিন্তু জাবেদ আমার বাবার সন্তান না। সুতরাং যে আমার বাবার সন্তান না সে আমার বাপের ভিটায় থাকতে পারবে না। চেয়ারম্যান তখন আমার রাজু ভাইকে বলতেছে যে এটা তুই কী ধরনের কথা বললি? তোর বাবা মারা গেছে আজকে এত বছর হয়ে গেছে, এত বছর তোদের এই কথা মনে ছিল না? আর রাজু তো জাবেদ তো আজকেই আসে নাই এই গ্রামে, সে তো এই গ্রামে জন্ম হয়েছে, জন্মের পর থেকে আজকে এত বছর সে আজকে এত বড় হইল। কই কোনোদিন তো তোরা আমার এই কথা বললি না, কোনোদিন তো তুই বা তোর মা, তোর আরও 2টা মা আছে, কেউ তো কোনোদিন কি আমার কাছে বললি না যে জাবেদ এই পরিবারের সন্তান না, বা জাবেদের মা জাবেদকে পেটে করে অন্য বাড়ি থেকে নিয়ে আসছে বা অন্য জায়গা থেকে নিয়ে আসছে। আমাকে তো তোর এই কথা আগে কেউ বললি না, এখন হঠাৎ করে এই কথা কেন বলতেছিস? রাজীব ভাই তখন বলতেছে যে চেয়ারম্যান সাহেব আমি যা বলছি আমার কথাই সত্য, জাবেদ মূলত আমাদের ভাই না, এবং তার মা তাকে অবৈধ সন্তান, সে তার কোনো বাবার ঠিক নেই, সে জারদ সন্তান, তারা পেটে করে নিয়ে আসছে। চেয়ারম্যান তখন লাভ দিয়ে উঠা বলতেছে বেয়াদবের মতো কথা বলিস না রাজু ভাই। রাজু ভাইয়েরা বসানোর পরে চেয়ারম্যান বলল রাজু যেই কথা বলেছে এই কথা কি আপনারা গ্রামবাসীরা মানেন? গ্রামের সব মানুষ তখন আমার পক্ষ নিল যে না, আমরা এই কথা মানি না, এটা কী ধরনের কথা? জাবেদ ছোটোবেলা থেকে এই গ্রামে বড় হয়েছে এবং ছোটোবেলা থেকে তাকে আর তার মাকে তার সৎ ভাই বোনেরা অত্যাচার করে আসতেছে। কোনোদিন এক মুঠো পরিমাণে শান্তি জাবেদ আর জাবেদের মা পায় নাই, তাদেরকে ছোটোবেলা থেকে অনেক বছর থেকে নির্যাতন করে আসতেছে। তো এটা হতে পারে না চেয়ারম্যান সাহেব, এটা মিথ্যা কথা। জাবেদ এই গ্রামেরই সন্তান এবং জাবেদের বাবাই এই রাজুর বাবা একই। পরে চেয়ারম্যান বলল যে রাজু
তোমার কথার কোনো মূল্য নাই বা তোমার কথার কোনো মূল্যায়ন আমি করতে পারতেছি না। আগামী দিন সকালবেলা উকিল আসবে, আগামী দিন সকালবেলা হচ্ছে তোমাদের জমি মাপার জন্য আমিন আসবে, আসার পরে তোমাদের পুরো সম্পত্তি ভাগাভাগি করা হবে। তোমরা ভাই বোন যাদেরকে বিয়ে দিছো, বোন যেখানে বিয়ে হয়েছে সমস্ত বোনদেরকে কালকে ডাকবা এবং সম্পত্তি ভাগাভাগি করে হবে। রাজু ভাই তখন বলতেছে, আমার চেয়ারম্যান এটা কী ধরনের কথা বলেন আপনি? আমাদের সম্পত্তি ভাগাভাগি হবে মানে আমাদের সম্পত্তি তো ভাগ হয়ে গেছে। চেয়ারম্যান তখন বলে, কী ভাগ হয়ে গেছে? বলে, আমরা ভাই বোনেরা সব সম্পত্তি ভাগ করে নিছি, আমরা কে কোথায় পাবো, আমরা ভাগাভাগি করছি। তো চেয়ারম্যান তখন বললো, তো রাজুর ভাগ কোথায়, এই ইয়ের ভাগ কোথায়, জাবেদের ভাগ কোথায়? তো বলতেছে, আপনাকে তো আমি বারবার বলতেছি জাবেদ আমার ভাই না, ওরে আমরা কোনো ভাগ দিতে পারবো না। চেয়ারম্যান তখন বলতেছে, দেখো রাজু, এইভাবে কথা বললে হবে না, জাবেদকে তোমাদের ভাগ দেওয়াই লাগবে। আমি তোমাকে কালকে সময় দিলাম, যতটুকু পারো তোমরা সবাই মিলে বসে জাবেদকে অন্তত কালকে দিনের ভিতরে জায়গা সম্পত্তি ভাগ করে দিবা। যতটুকু পারো তোমরা তোমাদের মতো করে বসে, ও যেটুকুন পায় তোমরা সবাই যেটুকুন পাইছো এইটুকুন ভাগ করে দিবা। যদি তারা সম্পত্তির ভাগ না দাও তাহলে কিন্তু আমি জাবেদকে দিয়ে মামলা করাবো, এরপরে কিন্তু খুব বিপদে পড়বা। এই কথা বলে চেয়ারম্যান রাত 10টার দিকে দরবার শেষ করলো। দরবার শেষ করে চলে গেছে। চলে যাওয়ার পরে সারাটা দিন কেটে যাচ্ছে, বিকেল হয়ে যাচ্ছে। আমি রাজু ভাইয়ের কাছে বারবার যাচ্ছি, ভাই চেয়ারম্যান যে বলছিল জায়গা দিবেন, উনি আমার সাথে কথাই বলে না, কোনো কথা বলে না। সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে আমি তখন চেয়ারম্যানের বাড়িতে গেলাম, যে চেয়ারম্যান সাহেব, কালকে রাতে তো আপনি রায় দিয়ে আসছিলেন যে রাজু ভাই আমার জায়গায় বুঝিয়ে দিবে, আমার বাপের সম্পদ আমারই দিবে, কিন্তু আমাকে তো এক ফোটাও জায়গা উনি দিল না, তুই তো আমার কোথাও দিল না। চেয়ারম্যান সাহেব তখন বলতেছে, একটা কাজ কর, তুই থানায় যা, আমি থানায় ফোন করতেছি, থানায় গিয়ে মামলা দিয়ে দে। আমি থানার ওসি সাহেবকে ফোন দিতেছি, থানায় যা, থানায় গিয়ে মামলা দে এবং এরপরের দিন দেখবি। পরে আমি থানায় গেছি। থানায় যাওয়ার পরে আমাদের যেই ওসি মহোদয় ছিল, তিনি আমার ডাইকে নিয়েছে ভিতরে, ডাইকে নিয়ে বলে, হ্যাঁ চেয়ারম্যান ফোন করছে, তুমি আসো। তখন তিনি সব কিছু লেখালেখি করে আমি তখন মামলাটা করলাম। মামলা করে বাড়িতে আসছি, প্রায় ওই দিন রাত 3টার দিকে বাড়ির মধ্যে চিৎকার পড়ছে। ওই দিন যেদিন মামলা করছি সেদিনে রাত 3টার মধ্যে আইসা পুলিশ, চেয়ারম্যান কি বলছে আমি জানি না পুলিশকে, চেয়ারম্যান কি পুলিশকে বলেছে, বলে দেওয়াতে এই বাড়ির মধ্যে এসে আমার সৎ ভাই বোনগুলো পুলিশে টানাটানি শুরু করছে। এরকম করে রাজু ভাইয়ের পুলিশে নিয়ে গেছে, আমার আরও 3টা ভাই আছে, 3টা ভাইয়ের নিয়ে গেছে, সৎ বোন 2জন বাড়িতে ছিল তাদেরকে নিয়ে গেছে, এবং আমার যে সৎ মা বড় মারাও পুলিশে ধরে নিয়ে গেছে। একদম বেঁচে যাদেরকে পাইছে তাদেরকে পুলিশে নিয়ে গেছে। এবার সকালবেলা তো আমার বাকি যে সৎ ভাই বোনগুলো আছে তারা এসে আমার পা ধরে কান্নাকাটি শুরু করছে, যে জাবেদ ভাই আপনি এটা কী করলেন, আপনি এটার একটা সমাধান করে দেন। আমি বললাম, সমাধান আমার কাছে না, সমাধান চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান আমাকে মামলা করতে বলছে, আমি মামলা করছি, তোমরা চেয়ারম্যানের কাছে যাও। এবার আমার ভাই বোন সব মিলে চেয়ারম্যানের কাছে গেছে, গিয়ে চেয়ারম্যানের হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেছে, চেয়ারম্যান সাহেব আপনি যেভাবেই পারেন আপনি এটার একটা বিধি ব্যবস্থা করেন, আমরা আপনার কাছে ক্ষমা চাই, মাপ চাই, আমাদের অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। চেয়ারম্যান তখন আমার ডাকাইছে, বলে রাজুরে ডাকো, পরে জাবেদরে ডাকো। তাই আমি গেছি, যাওয়ার পরে চেয়ারম্যান আমার বলে, কী রে, কী বলিস? আমি বললাম, আপনি যেটা রায় দিবেন ওইটাই, আমি আপনার রায়ের বাইরে কিছু করবো না, বা আপনি যা বলবেন তাই। পরে বলতেছে, ঠিক আছে, তোমরা ওর নামে কোথায় জায়গা দিবা বলো। তারপর আমার সব ভাই বোনরা যারা জেলের বাইরে তারা তখন বলতেছে, আমরা জায়গা দিব, আমরা সমান বাগরে দিব, আমার ভাইদেরকে ছুটে এনে দেন। তো চেয়ারম্যান থানাতে ফোন করছে, করার পরে এই রাতের মধ্যে তখন আমার সৎ ভাই বোনগুলো আবার ছেড়ে দিছে। সৎ ভাই বোন যাদেরকে নিয়ে গেছে সবাইকে ছাড়ছে, সবাই বাড়িতে আসছে। এবার সেই রাতের ভিতরেই তারা তখন বৈশা আমারে মোটামুটি একটা জায়গা দিছে, যদিও খুবই কম, তারা তো অনেক ভাগ করে অনেক জায়গা নিয়ে গেছে, তো তুলনামূলকভাবে আমারে কমে দিছে। তার আমি কমতেই সন্তুষ্ট, আমি তো এমনিও পাই না, আমাকে তো এমনি ঘর বাড়ি ভাঙা বাড়ি থেকে বের করে দিচ্ছিল, তার উপরে আমি মোটামুটি যতটুকু পাইছি ততটুকুতেই সন্তুষ্ট। চেয়ারম্যান সাহেব আমারে বললো, কী ব্যাপার জাবেদ, তুমি কি খুশি, তোমার কি আরও লাগবে? আমি বললাম যে না, যতটুকু আপনি আমাকে নিয়ে দিছেন আমি এতে আল্লাহর দরবারে শুকরিয়া, আমার আর লাগবে না, আমি ওইটুকুনের মধ্যেই খেয়ে পরে মরতে পারলে হয়। চেয়ারম্যান বললো, ঠিক আছে। তার 2-1 দিন পরেই আমি আমার সৎ ভাই রাজুর পরিকল্পনা ভালো দেখতেছি না। একদিন রাতের বেলায় চেয়ারম্যান আমার বাড়িতে আসছে, রাতের অনেক 11টার দিকে আইসা আমার জানালা দিয়ে ডাকতেছে যে জাবেদ উঠ। আমি উঠছি, উঠার পরে বলে, তোর মা আর তুই রাতের বেলা একটু আমার বাড়িতে আসিস, এটা আমাকে বলতেছে। তো রাতের বেলায় যাইতে বলছে, পরে আমি আর আমার মা মিলে রাতের বেলায় একেবারে মধ্যরাতে চেয়ারম্যানের বাড়িতে গেছি। যাওয়ার পরে চেয়ারম্যান সাহেব তখন আমার আম্মাকে বলতেছে, দেখেন আপনার ছেলেটারে মেরে ফেলবে, এরকমভাবে হচ্ছে, লোকজন বাইরে থেকে হায়ার করা হচ্ছে, বাইরে থেকে লোকজন এসে আপনার ছেলেটাকে মেরে ফেলবে, তো একটা কাজ করেন, আপনি আপনার ছেলেটাকে বিদেশ পাঠিয়ে দেন। আরে দেশে রাখেন না, আপনি বয়স্ক মানুষ, আপনার কিছু করবে না, কিন্তু আপনার ছেলেটারে মেরে ফেলবে। যেহেতু ওর নামে এখন সম্পদ চলে গেছে, ওর উপর একটা আক্রমণ আসবে, আমার কাছে খবর আসছে, আপনার ছেলেটারে বিদেশ পাঠিয়ে দেন। তো আমার মা বলতেছে, আমি টাকা পাবো কই, আমার তো টাকা পয়সা নাই। চেয়ারম্যান বলে, যে জায়গাটা পাইছেন ওই জায়গাটা বিক্রি করে দেন।
যার কাছেই পারেন জায়গাটা বিক্রি করেন, কালকের মধ্যে আহিনা আমাকে টাকা দেন, আমি ওর বিদেশ পাঠানোর ব্যবস্থা করি। অন্যথায় কিন্তু আপনার জায়গাও যাবে, আপনার ছেলেও যাবে, ওরা মেরে ফেলবে। পরের দিনে আমি তখন জায়গা বিক্রি করার জন্য লোক খুঁজতেছি, মুহূর্তের মধ্যে জায়গা বিক্রি করলাম এবং পাসপোর্ট বানাইলাম ইমিডিয়েটলি। 4-5 দিনের ভিতরে পাসপোর্ট বানাইলাম। বানানোর পরে চেয়ারম্যান আমার পাসপোর্ট হওয়ার পরপরই কিন্তু আমি রাতে বাড়িতে ঘুমাইতে পারি না, প্রতি রাতে এসে আমার ডাকে, আমার নাম ধরে ধরে ডাকে, জাবেদ জাবেদ উঠে আয়, ওরকম করে করে ডাকে। অনেকেই আমাদের ডাকে, মানে কারা ডাকে আমি তো জানি না। সন্ধ্যার পরে আমাদের বাড়িতে আক্রমণ শুরু হয়, ইট মারে, পাটকেল মারে, মানে অনেক ঝামেলা হয়। যাই হোক, একটা সময় আমি এখান থেকে পালাইয়া যাই, মানে পালাইয়া যাই বলতে বরিশাল শহরের দিকে চলে যাই। বরিশাল শহরে গিয়ে একটা ছোটোখাটো চাকরি করি। মাস 4 ভিতরে আমার তখন ভিসা হয়, কাতারের ভিসা হয়। দেন আমি তখন কাতারে চলে যাই। চেয়ারম্যান আমাকে ভিসাটা সব প্রসেস করে দেয় আমাদের এলাকার এক লোকের মাধ্যমে। আমাদের এলাকার এক লোক থাকে, তার মাধ্যমে চেয়ারম্যান আমাকে ভিসাটা ঠিক করে দেয়। আমি তখন কাতারে যাই। আলহামদুলিল্লাহ কাতারে গিয়ে আমি তখন ভালো অবস্থানের মধ্যেই আছি, ওইখানে কাজকাম করতেছি, ভালোভাবেই চলতেছি। আমি কাতারে যাওয়ার 8 মাস পরেই আমার মা জননী মারা যায়। তো আমি চেয়ারম্যানকে বারবার যে বলি, সবসময় বলতাম যে আমার আম্মার উপরে কোনো আক্রমণ হয় কি না, আমার সৎ ভাই বোন আমার আম্মার কোনো ক্ষতি করে কি না, আপনি এটার দিকে খেয়াল রাখবেন। চেয়ারম্যান বলে যে না, তোর আম্মার কেউ কোনো ক্ষতি করে নাই, বা তোর আম্মা বয়সকালেই মারা গেছে, তিনি অসুস্থ হয়ে মারা গেছে, তার কেউ কোনো ক্ষতি করে নাই। তো আমার মা মারা যায়। মারা যাওয়ার পরে আমি কান্নাকাটি করি, যতটুকু পারি আমার জন্য দোয়া করি। চেয়ারম্যান সহ গ্রামের অন্য লোকজনরা মিলে তখন আমার আম্মাকে মাটি দিয়ে দেয়। আমার দাফন কাফন শেষ, আমি তখন মানে কাতারেই পড়ে আছি, 2-4 টাকা ইনকাম করতেছি। তো আমার তো আর এই দুনিয়াতে আর কেউ নেই। ধরেন একটা মানুষের টাকা পয়সা থাকলে এই টাকা দেওয়ার মতো তো কোনো মানুষ নেই। আমার তো আর কেউ নেই যে আমি কাউরে টাকা দিব বা পয়সা দিব। আমার ভিতরে মনে হলো যে আমি ওই বাড়িটাতে থাকবো না, মানে ওই বাড়িটাতে আমি আর থাকবো না। পরে আমি 3 বছর পরে ছুটিতে আসি, মা মারা যাওয়ার পরে। মা মারা যাওয়ার 3 বছর পরে তখন ছুটিতে বাড়িতে আসি। বাড়িতে আসার পরে আমার যে ঘর বিটাটা ছিল, আমি তখন আমার ঘর বিটাটা আমার এক সৎ ভাইয়ের কাছে বিক্রি করে দিই। ঘর বিটাটা সৎ ভাইয়ের কাছে বিক্রি করে আমি কিছু টাকাও আবার 3 বছর ইনকাম করি। ওই ইনকামের টাকা দিয়ে ঘর বিটাটা বিক্রি করে আমি তখন অন্য ওখানে একটা জায়গায় কিনি, অন্য গ্রামে, মানে এই গ্রামে না, অন্য একটা গ্রামে গিয়ে জায়গা কিনি। তো সেই গ্রামে আমার মানে সবাই আমার অপরিচিত, কাউরে আমি চিনি না। ওইখানে জায়গা কিনে আমি তখন জায়গাটা ঘরত ছিল, এটা মাটি দিয়ে ভরাট করে চারপাশে ওয়াল করে দেন চেয়ারম্যানকে তখন বললাম যে চেয়ারম্যান সাহেব, এমন এমন ঘটনা, আমি তো চলে যাচ্ছি, আপনি আমার জায়গাটা দেখেন। উনি বলে সমস্যা নাই, সেই গ্রামের লোকদেরকে আমি বলে দিব, তোর জায়গাটা দেখবি, তুই চিন্তা করিস না। দেন আলহামদুলিল্লাহ আমি পুনরায় আবারও কাতারে ব্যাক করে কাতারে চলে আসি, কাতারে আসি। এবার আমি চেয়ারম্যান সাহেবের লোক দিয়া আমি তখন আস্তে আস্তে ওখানে বাড়িঘর বানানোর চেষ্টা করতেছি। তা আসলে দীর্ঘ 1 বছর পরে আমি পুনরায় আবারও আমার মালিকের কাছ থেকে ছুটি পাই। আমার মালিক হজে যাবে, তা আমার বলে 2 মাসের জন্য আমি হজ করতে যাব, সৌদি আরবে যাব, তুই 2 মাসের জন্য বাড়িতে চলে যা। তো আমি 2 মাসের জন্য আবার বাড়িতে আসি। বাড়িতে এসে আমি তখন ঘরের কাজটা মোটামুটি 2 মাসে যতটুকু করা যায় অতটুকু করে আমি তখন চলে আসি। আবার 2 মাস করে আমি দেন আবারও পুনরায় কাতারে চলে আসি। তো টাকা ইনকাম করতেছি, ঘর দুয়ার বানাইতেছি, জায়গা কিনছি, বাড়ি বানাইছি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে এইসব করেও কিন্তু কোনো লাভ নাই যদি মনের ভিতর শান্তি না থাকে, মনের কোনো মানুষ নাই, কারোর সাথে দুঃখ সুখের কথা শেয়ার করতে পারি না। বাবা তো নাই, মাও নাই, কোনো ভাই বোনও নাই, আপন বলতে কোনো মানুষ নাই। দুনিয়াতে আমিই আমার আর কেউ নেই। তো সারাক্ষণে কান্নাকাটি করি, অলওয়েজ মন খারাপ থাকে, কারোর সাথে কথা বলি না। এরকম করতে করতে তখন এই ফেসবুকটা বের হয়, আমি তখন ফেসবুক ইউজ করি। তা ফেসবুক খুলি, সবার মতো করে ফেসবুকে বিভিন্ন ছবি আপলোড করি। কাতারটা কিন্তু অনেক সুন্দর, কাতারের বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দর ইউরোপিয়ানরা কাতারে বেড়াইতে আসে, থাকতে আসে। তো সেই জায়গা থেকে কাতারের সুন্দর সুন্দর ভিউগুলো আমি তখন ভিডিওর মাধ্যমে এগুলা ভিডিও করি বা ফেসবুক লাইভ করি। ফেসবুক লাইভের মাধ্যমে এগুলো আমি সব কিছু মানুষকে দেখে। এরকম করতে করতে হঠাৎ করে আমার একটা ভিডিওর নিচে রূপা খান নামের একটা মেয়ে বলছে, যদি পারেন ভাই আমাকে একটু সাহায্য করেন। রূপা খান মেয়েটার নাম। তাহলে এটা যখন লিখলো যে যদি পারেন ভাই আমাকে একটু সাহায্য করেন, এটা আমারে বললো। তো বলার পরে কমেন্টে এইটা দেখার পর আমি তার ইনবক্সে গিয়া তখন নক করলাম যে আপু আপনি আমারে কী সাহায্য করতে বলছেন। পরে বলে আপনি কি একটু ফোন দিতে পারেন, আমি বলেও করেন। তখন উনি আমারে কল দিল। কল দেওয়ার পরে উনি আমার ঠিকানা দিল, ওনার বাড়ি বরিশালে। আমি যেখানে জায়গাটা কিনছিলাম ওই পার্শ্ববর্তী গ্রামটাই হচ্ছে ওনার, কিন্তু ওনাকে বিয়ে দেওয়া হয়েছে কুমিল্লাতে। কুমিল্লার এক ছেলের সাথে তার সম্পর্ক হয়, কীভাবে সম্পর্ক হয় সেটা আমি জানি না, কোনো একভাবে সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে ওই ছেলের কাছে তাকে বিয়ে দেওয়া হয়। তার ভাষ্য মতে সে আমাকে যেটা বললো, তাকে ওইখানে বিয়ে দেয় এবং বিয়ে দেওয়ার পরে সে তার শ্বশুর বাড়িতে যায় নাই, মানে কুমিল্লাতে যায় নাই। কুমিল্লার মানুষ ভালো না, এই জন্য সে কুমিল্লাতে যায়নি, সে বরিশালেই পড়ে আছে। কিন্তু ওই ছেলে নাকি আমার সাথে থাকে, মানে আমি যে মালিকের আন্ডারে চাকরি করি, আমার ওই মালিকের আবার উটের কারখানা বলতে উটের আছে, আপনার এই খামার আছে। তো উটের খামারে ওই কুমিল্লার ছেলেটা চাকরি করে। পরে আমারে বলে সাইফুদ্দিন ছিল ছেলের নাম, বলে সাইফুদ্দিন নামের এক ছেলে
উটের খামারে কাজ করে, আপনার মালিকের আন্ডারে, কুমিল্লা বাড়ি, এবং ওর সাথে আপনি ছবি উঠে ফেসবুকে অনেক ছবি আপলোড দিয়েছেন। ওইখান থেকে আমি বুঝতে পারছি যেটা আপনার বন্ধু। তো ওইখানে নাকি বিয়ে করছে, ফিলিপিনি না কোন দেশে মেয়ে বিয়ে করছে। এখন আপনি ভাইয়া আমার যদি একটু খোঁজখবরটা নিতেন, আজকে আমাদের অনেক বছর বিয়ে হয়েছে, ও আমার কোনো টাকা পয়সাও দেয় না, আমার কোনো খোঁজখবরও নেয় না, আমি খাচ্ছি না বাইচে আছি না মরে গেছি, এইসব কিছু আমার খোঁজখবর নেয় না। আমি অনেক কষ্টের মধ্যে আমার বাপ মায়ের বোঝা হয়ে আছি, আমি আর নিতে পারতেছি না। যদি পারেন ভাইয়া আপনি একটু ছেলেটার সম্বন্ধে খোঁজখবর নেন, বা ও আসলে এখানে কী করে সৌদি আরবে, এই কাতারে। পরে সাইফুদ্দিন নাম বললো। আমিও কিন্তু ওরে মানে যেরকম চিনি ওই মুখ চিনি আর কি, ওরকম কাছের কেউ না। পরে আমি তখন আমাদের বরিশাল আরও 2-3 জনের সাথে আলাপ করলাম। সবাই বলে যে ছেলেটা ভালো না, চরিত্র খারাপ, এখানে বিভিন্ন মানে অনেক খাদ্দামা আছে। খাদ্দামা বলতে অনেকের বাসায় কাজ করে, হাউসমেট, ওরকম হাউসমেটদের সাথেও সম্পর্ক, এবং বিভিন্ন সময় বারে যায়, অনেক খারাপ মেয়েদের সাথেও অনৈতিক সম্পর্ক করে, টাকা পয়সা যা কামায় সবই মোটামুটি এই পথেই নষ্ট করে দেয়, মানে খারাপ পথেই নষ্ট করে, ওর মানে প্রফিট বলতে কোনো কিছু নেই। এটা আমি শুনতে পাওয়ার পর আমি তখন ওই রূপা মেয়েটা যেহেতু বরিশালের, তার মানে তো আমার দেশি, তাই আমি তারে বলি যে আপনার জামাইয়ের তো এরকম কথা শুনলাম, সবাই আমারে বলতেছে আপনার জামাই কিন্তু ভালো না, সে দুর্চরিত্রা, তার চরিত্রের সমস্যা আছে, তাই আপনি কেন তারে বিয়ে করলেন এরকমভাবে। উনি আমার বলে আমার বাপ মাই আমার জীবনটা নষ্ট করছে, আমার বাপ মাই আমার এই জানোয়ারের কাছে বিয়ে দিছে, এবং আমিও পরে প্রথম কিন্তু সে আমাকে বলে সে নাকি রিলেশন করে বিয়ে করছে, বিষয়টা আমি বুঝতে পারিনি, এবং পরে সে আমাকে বলে তার বাপ মাই নাকি বিয়ে দিছে। তো যাই হোক আমি আর জানি না, সে আমাকে এটা বলো, সবসময় কান্নাকাটি করতো যে আমি তার কাছে একটু শান্তি পাই না, একটু সুখ পাই না, আমাকে সবসময় জ্বালায়, সবসময় অত্যাচার করে, ওইটা বলে সে আমার সাথে আস্তে আস্তে করে কথা বলতে ধরেন আসলে তো আমার আপন বলতে কেউ নেই, আমি তো একেবারে সর্বহারা, মানে সর্বহারা যেটাকে বলে এরকম সর্বহারা, আমার এই দুনিয়াতে আপন বলতে কেউই নেই। এক চেয়ারম্যান আছে, চেয়ারম্যানও তখন হচ্ছে প্যারালাইসেন্স হয়ে গেছিলো, চেয়ারম্যানের প্যারালাইসিস, চেয়ারম্যানও আর মানে শোয়া থেকে উঠতে পারে না, সে নির্বাচনও করে নাই, সে ঘরের মধ্যে মানে কথাও বলতে পারে না, এমন একটা অবস্থা। তারপরে রূপা মেয়েটা আমাকে সবসময় ফোন দেয়, ভাই আপনি খাইছেন, আপনি ঘুমাইছেন, আপনি ভালো আছেন, এরকম করে কথা বলতে ধরেন নিজের ইমোশনটাকে সে টাচ করে ফেলে, আমার ইমোশনটা টাচ করে। দেন এরপরে আমার জীবনের ঘটনাগুলো আমি তখন তারাই বলি যে আমার জীবনে এরকম ঘটনা আছে, আমি এইভাবে হচ্ছে আমার অনেক দুঃখ, আমার মা নাই বাবা নেই, মানে আমার জীবনের সমস্ত ঘটনাগুলো তখন তারাই বললাম আর কি, যে আমার সৎ ভাই বোনরা আমার উপরে কীভাবে অত্যাচার করছে, কীভাবে কী করছে, এতক্ষণ যা বললাম সবই তারে বলছি। বলার পরে সে বলে আমাদের বরিশালে আমার পাশের গ্রামে এরকম একটা মানুষ আছে, অথচ আমার বিয়া কোথায় কুমিল্লায় গিয়া কোন খারাপ ছেলের হাতে হইল আল্লাহ। পরে সে খুব মন খারাপ করে, তা আমার সাথে কথা বলে, এরকম করে কথা বলতে আমি বললাম আমার বাড়ির কাজটা অর্ধেক হয়েছে, মানে অর্ধেক পর্যন্ত বাড়ির কাজটা করছি, আর করতে পারি না, মানুষ তো নাই, করবেটাকে। পরে আমারে বলে ভাইয়া আপনি যদি আমার বিশ্বাস করেন, যদি আমার প্রতি আপনার বিশ্বাস থেকে থাকে, বোন হিসাবে আপনি আমার কাছে টাকা পয়সা দিলে আমি আপনার ঘরের কাজটা শেষ করতে পারবো, এবং এটা পার্শ্ববর্তী গ্রাম, আমাদের গ্রাম থেকে এটা অনেক দূরে না, প্রায় পাশাপাশি গ্রাম, সো আমি ওইখানে গিয়ে এটা ঠিকঠাক করতে পারবো, সমস্যা নেই। তাহলে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার বাড়িটা একটু দেখেন। পরে উনি আমার ওইখানে যায়, গিয়ে আমার ভিডিও কল দিয়ে দেখায়, তাই আমি দেখলাম যে ভালোই। পরে আমি তার জন্য টাকা পাঠাই, সে আমার বাড়ির কাজ করে, ইটের জন্য টাকা পাঠাই, সিমেন্টের জন্য টাকা পাঠাই, এটা কিন্তু সত্য কথা। প্রায় 6 মাসের মতো সে লোক দিয়া প্রতিদিন সকালে ওইখানে যায়, মাল আনে, মানে পুরো তার দায়িত্বে সে আমার ঘরটারে সব বানিয়ে দেয়, ঘর দুয়ার সব কিছু ঠিকঠাক করে দেয়। আমার ভাই ডাকে, বলে যে আপনি আমার ভাই ডাকে। ওই হিসাবে আমিও কিন্তু আবার ওই সাইফুদ্দিনের সাথে অনেক ভালো করে কথা বলি, তারাও সাহায্য সহযোগিতা করি, কিন্তু আমি সাইফুদ্দিনকে কিন্তু বলি না যে রূপার সাথে আমার কথা হয়। আমারে বলছে যে আমার সাথে যে আপনার কথা হয় এটা কিন্তু আপনি সাইফুদ্দিনকে জানাইয়েন না, এটা কিন্তু ওরা বললেন না, কারণ সে মানুষ ভালো না, তার খারাপ চিন্তাভাবনা আসবে আপনাকে নিয়ে, তা আপনি এটা তারে বললেন না। তা আমি আর সাইফুদ্দিনকে কিছু বলি না বইলা আমি তখন রূপার জন্য টাকা বাড়াইতি। দীর্ঘ 6 মাসের মতো ও আমার পুরোটা বাড়ি মোটামুটি কমপ্লিট করে ফেলছে, পুরোটা বাড়ি সুন্দর করছে। তো সব সময় আমারে ফোন দিত, আমার সাথে কথা বলতো, দুঃখ সুখের মানে অনেক কথা বলতো, এবং অনেক আমার প্রতি তার একটা ভালো লাগা কাজ করে, আমারও ভালো লাগা কাজ করে, এজ এ বোন হিসাবে, কিন্তু অন্য কিছু না। এরকম করে দীর্ঘ প্রায় 1.5 বছর মতো আমি তার সাথে কথা বলি। 1.5 বছর পরে তখন সে আমারে বলে ভাইয়া দেশে আসেন, আপনি দেখুন একটা সুন্দর দেখে মেয়ে দেখে বিয়ে করাই দিব, আমাকে এটা বলতেছে। তা আমি বললাম যে দেখে শুনে আপনি আমার বিয়ে করাই দিবেন, ভালো কথা, তাহলে মেয়ে খোঁজেন, আমার তো আর আপন বলতে কেউ নেই, কিন্তু আপনার সাথেই কথা বলি, আপনিই তো আমার আপন, এছাড়া আপন আর তো কেউ নেই। তো ঠিক আছে আপনি ছেলে মেয়ে দেখেন, দেখে আমার একটা মেয়ে দেখে বিয়ে করাই দেন। কথা তারা বলার পরে সে তখন মেয়ে খুঁজতেছে, এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন মানুষদেরকে খবর দেয় কোথায় মেয়ে পাওয়া যায়, মেয়ে খুঁজতেছে। অনেক দিন ধরে এরকম মেয়ে খুঁজে আমার জন্য অনেক মেয়ে ঠিক করছে। আমার বলে 27টা মেয়ে ঠিক করে রাখছি, আপনি আসেন, এর ভিতরে যেটা আপনার ভালো লাগবে এটাই আপনার বিয়ে করাই দিব, আপনি ভাইয়া আসেন।
তাই আমি বললাম ভালো কথা, ঠিক আছে যাবো। এইভাবে তার সাথে কথাবার্তা বলার পরে আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমি তখন দেশে যাব, সব কিছু ঠিকঠাক করলাম, দেশেও গেলাম। এবং যাওয়ার পরে আমি মোবাইল ফোনে যে রূপারে দেখছিলাম, বাস্তবে কিন্তু রূপা আরও সুন্দর। মানে যেমন লম্বা, ফর্সা, চুলও অনেক বড় বড়, সর্বদিক থেকে খুবই সুন্দরী আর কি। তো যাই হোক, রূপারে দেখার পরে আমি বললাম আপনার মতো একটা মেয়ে আমার খুঁজে দিবেন। উনি বলল অনেক মেয়ে আছে, আপনি চলেন, কোথায় কোথায় মেয়ে দেখবেন। আমি ঠিক করে রাখছি, তো যেখানে যেখানে মেয়ে ঠিক করে রাখছি আমি প্রায় সব মেয়ে দেখি, যাই দেখি, কিন্তু কোনোটারে আমার আসলে ভাল লাগে না, ওইভাবে কোনো মেয়েটা আমার পছন্দ হয় না। সামনে গিয়ে দেখি মানে কেমন জানি মনে হয়, চেহারা টেয়ারা খুব বেশি একটা ভালো লাগে না, সত্যি আমার ভালো লাগে না। এবং যেখানেই দেখি আমি মেয়ে দেখি, আমি রূপার মতো খুঁজি, মানে রূপার চেহারার মতো বড় মুখ, মানে ডাগর ডাগর চোখ, এরকম টাইপের। রূপার চেহারাটা আমাদের বাংলাদেশি নায়িকা অনেকটাই হচ্ছে মৌসুমীর মতো ছিল, মানে কিছুটা এরকম এরকম ছিল অনেকটাই। দেন আমি ওর মতো মেয়ে খুঁজতেছি, এখন ওর মতো মেয়ে মানে খুঁজেই পাই না, এই জায়গায় ওই জায়গায় অনেক জায়গায় মেয়ে খুঁজি, বাট কোনোটাই ওর মতো হয় না, মানে ওর মতো চেহারার আমি মেয়েই পাই না। যাই হোক, এরকম করে মেয়ে খুঁজতে খুঁজতে দীর্ঘদিন পর্যন্ত মেয়ে খুঁজছি, বাট আমি পাই না। প্রায় 8 মাসের মতো আমার মানে আপনার 8-9 দিনের মতো কেটে গেছে, মেয়ে পাওয়া যায় না। তা আমার ছুটিও খুব কম নিয়ে গেছিলাম। এখন এই কম সময়ের ভিতরে যদি আমি মেয়ে খুঁজে না পাই তাহলে আমি বিয়ে করতে পারবো না। এরকম উঠতে উঠতে দীর্ঘদিন খুঁজছি, খোঁজার পরে একদিন আমার ভিতরে খুব খারাপ লাগা কাজ করে, মানে মেয়ে যেহেতু পাই না আবার চলে যাবো। আমি বললাম যে আমি তো মেয়ে পাই না, আমি আবার চলে যাব, আমি এদেশে থাকবো না, মেয়ে যেহেতু পাই না আমি চলে যাবো। চলে যেতে এই রূপার একটা চাস্তো বোন আছে, ওনার নাম হচ্ছে খাদিজা। তাই খাদিজা আপা আমারে বলতেছে, মানে রূপার বড়, আমারে বলে আপনি ঘরের মধ্যে পরি রেখা বাইরে জিন আর ভূত খুঁজতেছেন, পেতনি খুঁজতেছেন। আমি তখন বললাম যে এটা কী বলেন আপা, ঘরের মধ্যে পরি মানে? পরে বলে আপনি রূপারে কোনো দিন বলছেন যে আপনি রূপারে পছন্দ করেন? উনি আমার ডাইরেক্ট এটা বলতেছে। এটা বলার পরে মানে আমি একটু তখন অবাক হয়ে গেলাম এই কারণে যে কিরে, আমি তো এটাই মনে মনে চাচ্ছিলাম যে রূপার সাথে আমার কিছু একটা হোক, কিন্তু রূপা তো বিবাহিত, ওর তো জামাই আছে, জামাই আমার সাথে থাকে, এবং এটা কিভাবে সম্ভব, তা তো হতে পারে না। পরে আমি খাদিজা আপারে বললাম যে আপা এটা কি বললেন, রূপার তো অলরেডি বিয়ে হয়ে গেছে, জামাই আমার সাথে থাকে, রূপারে আমি কেন বলবো? তাহলে খাদিজা আপা আমারে বলে রূপাই কি ওর জামাইয়ের কথা শুনে, ওর জামাইয়ের কথা মতো চলে? ও তো ওর জামাইটি দেখতেই পারে না, আর আগে পরে তো ওই জামাই ছেড়েই দিবে, ওর তো অন্য কোথাও বিয়ে হবে। না, যে রূপা আপনার জন্য ঘর বানাইলো, বাড়ি বানাইলো, খেয়ে না খেয়ে দিন রাত পরিশ্রম করে আপনার জন্য এত সুন্দর একটা ঘর বানাই দিল আপনারে, তাই আপনি এই ঘরের মধ্যে থাকবেন অন্য মেয়ে নিয়ে, এটা কি আল্লাহর গায়ে সহ্য হইব? এই জন্যই তো আল্লাহ আপনাকে কোনো মেয়েকে পছন্দ করাইতেছে না, এই জন্য তো আপনার মেয়ে পছন্দ হয় না। আপনি একটা কাজ করেন, আপনি রূপারেই বিয়ে করে রূপারেই ঘরে উঠান, তাহলে দেখবেন আপনি অনেক শান্তিতে থাকবেন, ভালো থাকবেন। এই কথা আমার খাদিজা আপা বললো। বলার পরে আমি তখন বললাম আমার তো এখন ছুটি কম, তাই উনি আমার বলে আপনি ছুটি বাড়ান, আপনি ওই দেশে ফোন দিয়ে ছুটি বাড়ান, এবং ছুটি বাড়াইয়া হইলেও আপনি রূপারেই বিয়ে করেন, রূপারে বিয়ে করলে আপনি সুখে থাকবেন, রূপাও কিন্তু আপনারা পছন্দ করে। তাই না, আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। এই কথা বললে ওই দিন রাতের বেলায় রূপা তো রূপার বাড়িতে, আমি তো আমার বাড়িতে, আমার বিল্ডিংয়ের কাজ হয়ে গেছে, আমি বিল্ডিংয়ে শুয়ে আছি। তারপরে মেসেজ লিখতেছি যে বিল্ডিং বানাইলাম, রূপারে মেসেজ করতেছি যে বিল্ডিং বানাইলাম, একা একা ঘুমাইতেছি, এই বিল্ডিং বানানোর দরকার ছিল কি? তাই রূপা আবার মেসেজ করে কি করবেন মেয়ে যদি পছন্দ না হয়? তাহলে আমি আবার লিখলাম যে পছন্দ হয় আপনারাই, কিন্তু আপনি তো আর বুঝলেন না। তাই এরকম করে কথা বলতে বলতে আমাদের দুজনের মাঝে মোটামুটি এই মেসেজের মাধ্যমে এক ধরনের একটা সম্পর্ক হয়ে যায়। হয়ে যাওয়ার পরে আমি তখন বলে আমার এখন আপনারা পাইতে ইচ্ছে করতেছে, তখন রাত প্রায় আনুমানিক 2টা থেকে 2:30টার মতো বাজে। পরে উনি আমারে বলতেছে যে এখন পাইতে ইচ্ছে করলে কি এখনই পাওয়া যাবে নাকি? আমি বলি আমি এখনই আপনারা চাই। তারা 2টার দিকে মেসেজ করতে করতে আমি বলে এখন চলে আসেন আমার বাড়িতে। তো ওনার বাড়ি থেকে আমার বাড়ি কিন্তু পাশাপাশি গ্রামে, মানে পার্শ্ববর্তী গ্রাম। তাই বলতেছে যে এটা কী ধরনের কথা বলেন, এখন আসবো মানে? আমি বলি হ্যাঁ এখনই আসেন, যদি সত্যিকারে আমার পছন্দ করে থাকেন তাহলে এখনই আসেন। রাত 3টার দিকে উনি তখন চলে আসছে ওই গ্রাম থেকে এই গ্রামে। তো বুঝেন তো তখন শীতকালে পড়তেছিল, মোটামুটি শীতের মানে মৌসুম আসতেছে। এটা আপনার এই দেখে নভেম্বরের লাস্টের দিকের ঘটনা। তাই না, শীত আসতেছে, মানে শীত তখন পড়তেছে, মোটামুটি শীত ভালোই পড়ে। তো ওই সময়ের ভিতরে সে আমারে বলতেছে যে সে আসবে, আমারে বলে তাহলে আমি আসবো। আমি বলে আসেন। তো এইরকম কুয়াশার ভিতর দিয়ে তখন সে চলে আসছে, আমিও ঘরের দরজা দাঁড়াচ্ছি, তারা নিয়ে ঘরে ঢুকছি। তো ঢুকার পরে মানে ওই তারা নিয়ে ঘরে ঢুকে গেছি, ঘরে ঢুকে আমি মানে আর নিজেরে ধরে রাখতে পারিনি আর কি। অনেক বছর তো দেশের বাইরেই ছিলাম, এবং তার সাথে ভিডিও কলে অনেকদিন কথা বলেছি, অনেক ভিডিও কলে আমাদের মাঝে অনেক দুষ্টামি হইতো। তো সেই জায়গা থেকে তার সাথে আমার সেদিন বিয়ে ছাড়াই একটা সম্পর্ক হয়ে যায়। এবং সম্পর্কটা হয়ে যাওয়ার পরে সকালবেলা সে তখন একদম খুব লজ্জা পায়, এবং আমার এখানেই সে হচ্ছে মানে মোটামুটি যতটুকু ফ্রেশ হওয়া দরকার হয়ে সে তার বাড়িতে যায়। বাড়িতে গেলে পরে আমি 10টার দিকে তার নাম্বারে কল দিই, অনেকগুলো কল দিই, সে রিসিভ করে না।
পরে খাদিজা আপারে আমার বাড়িতে পাঠায়, 10:30 দিয়ে খাদিজা আপা আমার বাড়িতে আসে। আইসা আমার বলে, কী ব্যাপারে জাবেদ ভাই, রাতের বেলায় ছক্কা মেরে দিলেন? আমি বললাম, আপা আপনি কেমনে জানেন? পরে বলে, জানছি সবে জানছি, তো এখন কি বিয়ে করবেন নাকি? আমি বললাম, বিয়ে তো করাই লাগবে, যেহেতু বাসর করে ফেলছি তাহলে তো আর বিয়ে মিস করা যাবে না। তা আমাকে বলছে যে ঠিক আছে, এখন খাদিজার বাপের কাছে প্রস্তাব পাঠাবেন? আমি বললাম, খাদিজার তো স্বামী আছে। বলে, স্বামীর আজকেই ডিভোর্স করবে, কথাবার্তা হয়ে গেছে। আমি বললাম, কি বললেন? বলে, হ্যাঁ, কালকে রাতে আপনি যে আদর দিয়েছেন এরপরে কি স্বামীর মনে থাকে? এখনই স্বামীকে ডিভোর্স করবে এবং তার বাপ মিলে তারা কোর্টে যাইতেছে। আমি শুনে তো অবাক হয়ে গেলাম। ঠিকই দিনের ভিতরে তারা সব কিছু ঠিক করলো। ঠিক 3 দিনের ভিতরে ওই প্রবাসী সাইফুদ্দিনকে তখন মানে ও ডিভোর্স করে দিল, ওর জায়গা থেকে ডিভোর্স করে দিল। ডিভোর্স করে দেওয়ার পরে ওর বাবারেও তখন সব কিছু জানিস। ওর বাবা তখন আমাদের বাড়িতে আসতেছে, আমারে বলতেছে কী করবা এই সেই। পরে আমি ছুটি বাড়াইলাম, মালিকরে ফোন দিলাম, কাতারে ফোন দিয়ে আমি মালিকরে আমি 2 মাসের ছুটি বাড়াইলাম। 2 মাসের ছুটি বাড়ায় আমার তো আসলে আর আপন বলতে কেউ নাই, কোনো আত্মীয় নাই, স্বজন নাই এই দুনিয়াতে, আমার আমি ছাড়া তো আর কেউ নেই। তো যাই হোক, আমার যেই বন্ধুবান্ধব কয়েকজন আসিল আমার গ্রামের, তাদেরকে ডাকলাম। ডাইকা তখন মোটামুটি পারিবারিকভাবে যতটুকু হয় ছোটো কোনো অনুষ্ঠান করে আমি তখন রূপারে বিয়ে করলাম। তো রূপারে বিয়ে করলাম। রূপারে বিয়ে করে আলহামদুলিল্লাহ আমি ওরে নিয়ে ভালোই আছি, শান্তিতেই আছি। এইভাবে 2 মাস আমি ওর সাথে ছিলাম। 2 মাস পরে ওরে তখন আমি কী করলাম, আমাদের বাড়ির পাশেই কিন্তু হচ্ছে একটা মসজিদ আছে, মানে আমি যেখানে বাড়িটা বানাইছি ওই বাড়ির পাশে অনেক বড় একটা মসজিদ আছে এবং মসজিদ থেকে আজান দিলে মানে আমাদের বাড়িতে শোনা যায় আর কি। পরে আমি রূপারে বললাম যে তুমি কি একা একা থাকতে পারবা নাকি তুমি তোমার বাড়িতে গিয়ে থাকবা? ও আমার বলে যে না, বিয়ে হয়েছে, আমি সারা জীবনে তো আমার বাড়িতেই ছিলাম, কুমিল্লার এক ছেলের বিয়ে করে সারাটা জীবনে তো আমি আমার বাড়িতেই ছিলাম, তো এখন আবার কেন আমি ইয়েতে থাকবো, বাপের বাড়িতে থাকবো? আমার শ্বশুর বাড়ি আছে, আমার স্বামীর এত বড় বিল্ডিং বানাইছে, আমি আমার স্বামীর ঘরে থাকবো। আমি তখন বললাম আলহামদুলিল্লাহ, তাইলে তুমি এখানে থাকো, কোনো সমস্যা নেই। এই কথা বললে তখন আমি তারা বাড়িতে রাইখা দেন আমি তখন পুনরায় আবারও কাতারে আসলাম। এখন কাতারে আসার পরে ওই সাইফুদ্দিন মানে খুব রাগ আমার উপরে, আমার মালিকের কাছে বিচার দিছে। আমার মালিক আমারে বলে, কিরে জাবেদ হোসেন, তোর তো ভালো মনে করছিলাম, তুই দেশে গিয়া নাকি সাইফুদ্দিনের বউরে বিয়ে করে ফেললি, এটা কী ধরনের কথা? আমি তখন ওই মালিকের কাছে বললাম, দেখ সাইফুদ্দিন তো এরকম কোনো চরিত্র খারাপ, এরকম খারাপ, তো ভালো না, ওর বউটার উপর খুব অত্যাচার করতো, অবিচার করতো। তখন ওই আমার কাতারি মালিক তখন আমারে বলতেছে তার বউ কিন্তু খুব বেশি ভালো না, এই কথা আমার কাতারি মালিক বলে। তো মালিক বলার পর তো যেহেতু ভাই একটা ঘরের মধ্যে থাকি, অনেক মানুষই তো থাকে, অনেক ডিস্ট্রিক্টের পোলাপাইন থাকে, অনেক দেশের মানুষ একসাথে থাকি। তো সেখান থেকে আমার আরেক ভাই আছে আমার বরিশালের, তিনি আমারে বলে, সাইফুদ্দিনের কাছে কিছু কথা শুনলাম তোমার বউর সম্বন্ধে, তুমি একটু সাইফুদ্দিনের সাথে একটু ঠান্ডা মাথায় বইসা একটু কথাবার্তা বইলো তো। এই কথা আমারে বললো কে, হচ্ছে বরিশালের ওই মানে আমার ওই ভাইটা আর কি, আমার ওই ভাইটা। বলার পরে 2-3 দিন পরে সাইফুদ্দিন আর আমি একদিন মানে ওই আমার মালিক হচ্ছে ওইখানে যায়, উটের খামারে যায়। উটের খামারে আমার মালিক যেতে, আমার মালিক উট নিয়ে ঘুরতেছে, ইয়েটিয়া ঘুরতেছে, আমি তখন এখানে দাঁড়াই আছি। আমি কিন্তু ওই সময় ড্রাইভারি করি, মানে আমার মালিকের গাড়ি আছে, গাড়ি ড্রাইভিং করি। তো সাইফুদ্দিন তখন কাজ করতেছে বাগানের কর্নারে। তো আমার খুব খারাপ লাগতেছে, মানে ছেলেটা হ্যাংলা পাতলা করে, মানে খুব মায়া লাগতেছে, তার বউটার আমি বিয়ে করলাম, নিজের ভিতরেও কেমন জানি একটা অপরাধবোধ কাজ করতেছে। ওই জায়গা থেকে আমি তখন ওর কাছে গেলাম। সেহেতু খুব অনেকের কাছে কান্নাকাটি করছে, অনেকের কাছে বিচার দিছে যে আমি তার বউরে বিয়ে করছি, সবার কাছে সে মন খারাপ করছে, আমার সম্বন্ধে কান্নাকাটি করে বিচার দিছে। তো ওই জায়গা থেকে আমার ভিতরে একটা অনুশোচনা বোধ হলো যে না, আমি সাইফুদ্দিনের সাথে একটু ভালো করে কথা বলে আমি তখন বিষয়টা একটু মানে মানায় ফেলবো। এরকমভাবে আমি তখন তার কাছে গেলাম, কাছে গিয়ে বললাম, সাইফুদ্দিন ভাই কাজ করতেছেন, একটু কথা বলা যাবে? পরে বলে, হ্যাঁ ভাই বলেন। দেন আমি পিছন থেকে জড়াই ধরছি যে ভাই দেখেন, আমিও প্রবাসী, আপনিও প্রবাসী, আমরা এক মালিকের আন্ডারে কাজ করি। তো ভাই আমি আপনার বউরে বিয়ে করছি, এই জন্য আমি জানি আপনি আমার উপরে রাগ। তো ভাই আসলে কি করতে কি হয়ে গেছে বুঝতে পারি নাই, আপনি আমার মাফ করে দেন। বিয়ে করছি ঠিক আছে, এখন আপনি আমার ক্ষমা দৃষ্টিতে দেখেন। ভাই আপনি আমার দেশি ভাই, আমার মাফ করে দেন। আমার বরিশালের মেয়ে এখনও আমার পছন্দ করছে, আপনার বাড়ি কুমিল্লাতে, সে আপনি তারা বিয়ে করছেন, সে তো কখনো কুমিল্লাতে যায়ও না, আপনার বাপ মায়ের সাথেও সম্পর্ক নেই, আপনি দেশে গিয়ে একটা ভালো করে বিয়ে শাদী করে আপনি সংসার করেন, তা আমার জন্য দোয়া করেন, বা আপনি মন খারাপ করেন, আপনি আমার উপরে কোনো অভিযোগ রাখেন না। সাইফুদ্দিন ভাই তখন আমারে বলতেছে যে জাভেদ ভাই, আপনার উপর আমার কোনো অভিযোগ নেই, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনি যেন আপনার বউটারে নিয়ে সংসার করতে পারেন, কিন্তু মনে হয় না যে আপনি এই মেয়ে নিয়ে সংসার করতে পারবেন। আমি তখন বললাম যে ভাই এটা কী ধরনের কথা বললেন, সংসার করতে পারবো না কেন? দীর্ঘ 1.5 বছর তার সাথে আমি কথা বলি এবং 1.5 বছর তার সাথে আমার সম্পর্ক, 1.5 বছর সম্পর্ক থাকার পরে বিয়ে করলাম, তো এটা কী ধরনের কথা বললেন যে তারা নিয়ে সংসার করতে পারবো না? এই কথা তো ভাই আমি কষ্ট পাইলাম। উনি আমার বলে, কষ্ট পান আর যাই পান, যেটা সত্য আমি সেটাই বলছি, আমার কথায় কষ্ট পাইলে আমার কিছু করার কিছুই নাই, তবে সত্যটা বলার চেষ্টা করছি আপনারে। সংসার করতে পারবেন কি না সমস্যা আছে, এই মেয়েটার সমস্যা আছে,
এই কথাটা সে আমারে বলল। বলার পরে এই ভিতরে ধরেন একটা সন্দেহে মানে মোটামুটি একটু সন্দেহ ঢুকে গেছে। তো যাই হোক, এটার পর আমি তখন চলে আসছি, ওইখান থেকে চলে আসছি। চলে আসার পরে আমি আর তার সাথে কথা বলি নাই, সাইফুদ্দিনের সাথে কথা বলি নাই। কিন্তু এরপরে ভাই মানে যখনই আমি আমার বউরে ফোন দেই, এরপরে বেশিরভাগ সময় তার নাম্বারটা ব্যস্ত পাই। তার আমি একদিন তারে বললাম যে তুমি যে ফেসবুক চালাও, তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা আমারে দাও। যেহেতু তার সাথে আমার ফেসবুকেই পরিচয়, মানে মনের ভিতরে এটা মনে হলো সে যদি আমারে নক করতে পারে তাহলে তো এরকম অনেক ছেলেকেই নক করতে পারে। সে যদি আমাকে মানে নক দিতে পারে তাহলে অনেক ছেলেকে সে নক দিছে ফেসবুকে, অনেক ছেলের ছবির নিচে সে কমেন্ট করছে, অতটা ভালো না। নিজের ভিতরে জিনিসটা মনে হলো আর কি। তো এই মনে হতে তারে বললাম যে তুমি আমার তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা দাও। ও আমার বলে এটা কী ধরনের কথা বললা, আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড তোমারে দিব কেন, তুমি কি আমার সন্দেহ করো? আমি বললাম সন্দেহ কিছু না, তোমার ফেসবুকের পাসওয়ার্ড দিতে সমস্যা কী? আমার বলেন আমি দিব না। তো কেন দিব না? ও বলে আমার দিব না। ওই দিব না বলাতে ভাই আমার মনে আরও সন্দেহ ঢুকে গেছে যে কেন সে ফেসবুকের পাসওয়ার্ড দিবে না। তার মানে অবশ্যই ফেসবুকে সে কারো না কারোর সাথে অবৈধ সম্পর্ক করে, অবৈধ কথাবার্তা বলে, ছবি ভিডিও আদান প্রদান করে। এইটা আমার মনের ভিতরে তখন জায়গায় গেল। এবং আমি এবার তার ফেসবুকে ঘুরতে শুরু করি। ফেসবুকের ভিতরে ঢুকে দেখতেছি বিভিন্ন ছেলেদের সাথে তার মানে কথোপকথন। অনেক ছেলে তারা কমেন্ট করে আপা আপনাকে অনেক সেক্সি লাগে, ও আবার এটা রিপ্লাই লেখা আমাকে লাগবে নাকি, আসবো নাকি রাতে, এরকম করে কিছু জিনিস দেখতে পাই যেটা আসলে মোটামুটি আমার জায়গা থেকে মনে হলো যে এটা আমার মেনে নেওয়া সম্ভব না। এরকম কিছু লেখালেখি আমি দেখতে পাই, তখন খুব খারাপ লাগে, নিজের ভিতরে অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে কাজ করে যে এইটা কি, মানে এই ধরনের ঘটনা কেন ঘটবে বা এই ধরনের কথা কেন, অনেক কষ্ট লাগে, খারাপ লাগে। তো যাই হোক আমি আর এগুলা কোনো কিছু তারা বলি না। এভাবে মাসখানিক কেটে গেল। মাসখানিক পরে আমি তারা আবারও বললাম যে তোমার কাছে একটা অনুরোধ, তুমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দাও। ও তখনও দিল না। এবার আমি অন্য একটা ছেলের আইডি খুলছি, খুইলা তার আমি ফেসবুকে নক দিছি। অন্য একটা ছেলের ছবিতে অন্য একটা ছেলের আইডি খুলছি, খুইলা নক দিছি। ভাই নক দেওয়ার পর সাথে সাথে আমার রিপ্লাই দিছে, মানে নক দিলাম সে রিপ্লাই। আমি বললাম কেমন আছো? বলে ভালো আছি। কে আপনি? ওরকম করে আমি তার জন্য একটা খারাপ ছবি পাঠাইলাম, মানে একটা মোটামুটি হাফ প্যান্ট পরা একটা যেরকম একটা খারাপ ছবি হয় না ছেলেদের, এটা মানে গুগল থেকে ডাউনলোড করে ওরকম একটা ছবি তার জন্য পাঠাইলাম। সে আমারে বলতেছে আপনি কি দেখতে এরকম, তাহলে ভিডিওগুলো একটু দেখান না। এটা বলার পরে ভাই আমি আর মানে নিজেরা ধরে রাখতে পারি নাই। যখন ওইটা বললো যে আপনি কি দেখতে কীরকম, তাহলে ভিডিওগুলো একটু দেখান না, আমার মাথা তখন আসমানটা ভেঙে পড়ছে। তারা একলা একটা বাড়িতে রেখে আসছি, একলা একটা বাড়িতে সে থাকে, সে যদি আমার এই কথা বলে তার মানে তার চরিত্র তো ভালো না, তার চরিত্র খারাপ। এরপরে এরকম করতে করতে সাইফুদ্দিন ভাই তো অন্য লোকদের কাছে বলতেই আছে। একদিন আমি সাইফুদ্দিন ভাইয়ে আমি মানে খুব মন খারাপ, মালিকের গাড়ি নিয়ে গেছি ওঁটের খামারে, খাবার লয়ে গেছে ওঁটের খাবার দিয়া তখন আমি একটা বিরহের গান শুনতেছি, আপনাদের কুমিল্লার আসিফের একটা গান শুনতেছি, বিরহের একটা গান, মানে খুব বিরহ একটা গান শুনতেছি। পরে আমারে বলতেছে সাইফুদ্দিন ভাই, তখন বলতেছে কী ব্যাপার জাভেদ ভাই, এত দুঃখের গান শোনেন কেন, দুঃখ পাইছেন নাকি? আমি তখন বললাম না রে ভাই, দুঃখ পাবো কি, দুঃখ দিলে তো নিজের মানুষই দুঃখ দেয়, তাকে আর অন্যরে বলা যায়। পরে আমারে বলে জাভেদ ভাই একটা কথা কয়ে রাগ করেন না, যদি ফ্রি থাকেন তাহলে আমার রুমে একটু আসেন, আপনার সাথে একটু কথা বলি। আমি তখন বললাম যে না রে ভাই, আমি রুমে যাব না, যা বলার আপনি আমার এখানেই বলেন। পরে আমার কাছে এসে বলতেছে ভাই রে, রূপা মেয়েটা ভালো না। আমি আজকে যতটুকু সাইফুদ্দিন খারাপ হয়েছি এই কাতারের মাটিতে একমাত্র আমার বউর কারণে খারাপ হয়েছি। আমার বউ বিভিন্ন ছেলেদের সাথে কথা বলতো, বিভিন্ন ছেলেদের সাথে ভিডিও কলে যাইতো এবং তাদের সামনে গিয়ে সে কাপড় খুলতো। অনেক ছেলেই আমি দেখছি, কিন্তু মনের দিক থেকে ভাইটার মেনে নিতে পারতেছিলাম না। আমিও তো একটা মানুষ, কত করব বলেন, বিদেশের মাটিতে উঁটের কাজ করি, হাড় ভাঙা পরিশ্রম করি। দেশে আমার মা আছে, ও আমার মার সাথে থাকবে না, আমার বাবার সাথে থাকবে না, ও একা থাকবে। তার মানে সে বিভিন্ন ছেলেদের কাছে চলে যায়, এক এক সময় এক এক ছেলেদের কাছে চলে যায়, এক এক সময় এক এক ছেলেদের সাথে থাকে, এবং এরকম অসংখ্য প্রমাণ আমার কাছে আছে। তো আমি তারে বিশ্বাস করে ভালোবাসা তারা নিয়ে আমি ঘর বাঁধছি সুখের জন্য, শান্তির জন্য। কিন্তু রে ভাই, ও আমার সাথে এত বড় বেইমানি করছে, এত বড় বেইমানি ও আমার সাথে করছে যে বেইমানির বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। তো জাভেদ ভাই, আমার আপনার কাছে একটাই অনুরোধ, আপনি জানি না কতটুকু শান্তিতে থাকবেন, কারণ ওরে নিয়ে পৃথিবীর কোনো ছেলে শান্তিতে থাকতে পারবে না। আপনি মনে করেন না যে আপনি ওরে নিয়ে যাওয়াতে আমি মনে কষ্ট পাইছি, আমি আসলেই মনে কষ্ট পাই নাই। আপনি যদি ওরে নিয়ে ভালো থাকতে পারেন, ওরে নিয়ে ভালো থাকা সম্ভব না, তাও যদি আপনি ভালো থাকতে পারেন, আপনি ভালো থাকেন ভাই, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, কোনো কিছু নাই। তবে আমি একটা কথাই বলবো, ও মানুষ ভালো না, ও মানুষ খুব খারাপ, মানুষ অতিরিক্ত খারাপ। এই কথা আমারে উনি বলতেছে। বলার পরে এই তো ভাই, একে তো মনে করেন তার সম্বন্ধে জানলাম, আমি নিজে তারে অন্য একটা আইডি থেকে নক দেওয়ার পরে সে বললো ভিডিও কলে আসবো নাকি। তার উপরে আবার জাভেদ ভাই এই কী বলে
সাইফুদ্দিন ভাই এরকম একটা কথা বললো, এরপরে তো ভাই আমার আর শান্তি নেই। এবার প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার সাথে আমার ঝগড়া লাগতেছে। আমি ফোন দিতেছি, তুমি কার সাথে কথা বলতেছো, এই দেখি ব্যস্ত, এই দেখি সে কার সাথে কথা বলে, মানে এক এক সময় তারা আমি এক একভাবে দেখতে পাই। মানে সন্ধির বীজটা এমনভাবে ঢুকছে। এবং আমি তখন আমার আশেপাশে আমার মানে এলাকাতে একজন হুজুর আছে, মানে মসজিদের পাশে একজন হুজুর আছে। ওই হুজুরটার সাথে আমার ফেসবুকে পরিচয় হয় আমার ওই বাড়ির পাশে। তার হুজুরের সাথে একদিন কথাবার্তা বলতেছি, মানে ইয়াতে এই ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারে। হুজুর আমারে বলতেছে যে, আমি হুজুরে বললাম যে এই আমার বউয়ের ব্যাপারে। হুজুর আমারে বলে, আপনার বাড়ির সামনে দেখি বিকাল নাই সকাল নাই অনেক ছেলেরা এসে দাঁড়ায় থাকে, অনেক ছেলে আপনার বাড়ির সামনে এসে দাঁড়ায় থাকে, এবং আপনার বউ যেসব পোশাক আশাক পরে, বিবাহিত একটা মেয়ে হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে ঘুরে বেড়ায় গ্রামের মধ্যে। তো কি আর বলবো, আসলে বলার কোনো ভাষা নেই। আমরা তো দিনই ভাই, আমরা তো দিনের পথে চলি, মুসলিম মানুষ, আপনাকে বলা এটা আমার দায়িত্ব। তো বউ আপনি তার একটু সামলায় রাখেন। তাই আমরা কাছে অনুরোধ, আপনি আমার কথা বলেন। আমার বউ কিন্তু আবার হুজুরের খাবার দিত, মানে যে মসজিদের ইমাম সপ্তাহে 2 দিন কিন্তু হুজুরের খাবার দিত ও বাড়ি থেকে। তো হুজুর আমার এই কথাটা বলার পরে তখন আমার ভিতরে ভাই আরও খারাপ লাগে। মানে একে তো হুজুর বলল, তারপর আবার সাইফুদ্দিন ভাই তো বলতেই আছে, আবার নিজেও একটা প্রমাণ পাইলাম, সে আমাকে ফেসবুকের পাসওয়ার্ড দেয় না। সব জায়গা থেকে আমার একটা ভালো গার্ডিয়ান নাই তার সাথে থাকার মতো, একটা গার্ডিয়ান তার সাথে থেকে তাকে ঠিক রাখবে, তাকে সব খারাপ জায়গা থেকে সরায় রাখবে, ওরকম কোনো লোকও তো আমার নাই। তাইলে আমার কাছে আমি অসহায়, মানে পুরো অসহায়, না পারি বলতে না পারি সইতে, মানে এক মরণ যন্ত্রণা। আমি তখন মানে মরণ যন্ত্রণার মধ্যে আছি। আল্লাহর কাছে বলে, আল্লাহ মরণ দাও, এর থেকে ভালো আল্লাহ মরণ দাও, আমি তো আর নিতে পারি না। মানে খুব কান্নাকাটি করি। এরকম করে করতে করতে এবার সাইফুদ্দিন ভাই আমাকে সবসময় বলে যে, ভাই আপনি ফোন দেন, আপনি খবর নেন, আপনি দেশে চলে যান, বউটারে ঠিক রাখতে হলে আপনি দেশে চলে যান। তারপর একদিন হুজুরে ফোন দিয়ে কান্নাকাটি করলাম হুজুরের কাছে যে, হুজুর আমার তো মাও নাই বাপও নাই, আমি তো ইতিম, এই মেয়েটারে ভালোবেসে বিয়ে করছি, সে আমার জন্য অনেক কিছু করছে, আমার ঘর বাড়ি এগুলো সব সে বানাইছে, আমার জন্য তার অনেক পরিশ্রম অনেক ত্যাগ, কিন্তু এখন সে এরকমটা করতেছে, আমি কি করব। হুজুর আমারে বলে, ভাইরে আমার বলার মতো কোনো ভাষা নাই, আপনি একটা কাজ করেন, আপনার বাড়িতে যে কোনো একটা পুরুষ অথবা একটা মহিলা রাখেন, একটা মানুষ আপনার বাড়িতে রাখেন। আপনার বাড়িতে একটা মানুষ রাখলেও আপনার বউটা আর এই খারাপ কাজ করতে পারবে না। খারাপ কাজ করতে গেলেও তখন তার ভয় লাগবে যে বাড়ির মধ্যে একটা মানুষ আছে, আপনার কাছে বলে দিতে পারবে। মানে আপনি একটা গার্ডিয়ান বা কেউ একজন আপনার বাড়িতে আপনি রাখেন। তাই আমি যে আমার বাড়িতে রাখবো, কারে রাখবো? আমার তো বাপও নাই, মাও নাই, চাচা জেঠা নানা নানি আত্মীয় স্বজন বলতে তো কেউই নেই পৃথিবীতে। আমি তখন হুজুরে বললাম যে, হুজুর আপনি কই থাকেন, আপনি থাকেনটা কই? তা আমারে বলে, আমি তো মসজিদেই থাকি। ওই মসজিদটা কিন্তু ওই মানে 2-3টা গ্রাম, মানে প্রতিটা গ্রামে একটা করে মসজিদ আছে, বাট এই মসজিদটা একদম মধ্যখানে পড়ে গেছে। খুব পুরনো একটা মসজিদ, মানুষ অত বেশি আসে না, মানে মুসল্লি অত বেশি আসে না, খুব কম মুসল্লি আসে। আবার উনি এখানে একটা হেফজোখানাও খুলছে, মানে মসজিদের পাশে একটা হেফজোখানাও খুলছে। উনি কিন্তু আবার কোরআনে হাফেজ, বিভিন্ন লোকদের মানে বিভিন্ন বাচ্চাদেরকে রাখছে, ওদেরকে আবার হাফিজি পড়ায়। আবার এরকম না যে মাদ্রাসার মতো, উনি রাখছে প্রতিটা পরিবার থেকে উনি টাকা নেয়, মানে মাসে 10,000 টাকা করে নিয়ে যায়, এবং ওই বাচ্চাদেরকে উনি কোরআন পড়ায় আর কি, মানে কোরআন খতম দেওয়া, কোরআন শিখে। ওই হিসাবে তিনি ওইখানে মানে ইমামতিও করে, মাঝে মাঝে বাচ্চাদেরকেও পড়ায়, তাদের কাছ থেকে একটা টাকা পায়। তখন হুজুর আমারে বললো যে, আপনি আপনার মানে পরিচিত ভালো একজন দিনদার একজন মানুষ বা ভালো একজন মহিলা আপনি বাড়ির মধ্যে রাখলে আপনার বউ এগুলো করতে পারবে না। তাই আমি হুজুরে বললাম যে, হুজুর আপনি একটা কাজ করেন, আপনি আমার বাড়িতে থাকেন। আমার বাড়িতে তো বিল্ডিংয়ে অনেকগুলো রুম আছে, একটা রুমে আপনি গিয়ে থাকেন, এবং আপনি যদি একটা রুমের মধ্যে থাকেন তাহলে আমার উপর আমি আপনার উপর একটা বিশ্বাস যে আমার বউটা খারাপ করতে গেলেও যখন ভাববে যে বাড়ির মধ্যে একটা হুজুর আছে, এবং বাড়ির মধ্যে একটা হুজুর আছে, এটা জানলে কিন্তু আমার বউটা খারাপ পথে যাবে না বা খারাপ কিছু করবে না। আপনি করেন, আপনি আমার বাড়ির মধ্যে থাকেন। হুজুর আমার বলে, দেখেন আমি তো মসজিদে থাকি, আমার বাচ্চা কাচ্চা আছে, আমি বাচ্চাদেরকে কোরআন পড়াই, কোরআন খতম দেওয়াই, তা আমার আসলে অতটা সময় নাই আপনার বাড়িতে গিয়ে থাকার। তারপরও আপনি ইতিম একজন মানুষ, আপনার বাবাও নাই মাও নাই, আমার রাসূলেরও বাবা মা ছিল না, তো সেই জায়গা থেকে আপনি নবীর মতো একটা মানুষ, আমার ভিতরে আপনার মানে মনে হলো যে আপনি ভালো একটা মানুষ, তো আমি থাকবো, আপনার বাড়িতে যান, আপনি এরকম কান্নাকাটি করেন। আমি কিন্তু কাঁদতাম ওনার কাছে ফোন দিয়ে, প্রচুর কাঁদতাম। আমি কিন্তু ওই সময় রূপারে এত ভালোবাসছি ভাই, কারণ আমার তো আপন বলতে কেউ নেই, কখনো কোনো মেয়েরও ভালোবাসি নাই, কখনো কাউরে আমার ভালো লাগে না। আমি রূপারে মনে প্রাণে ভালোবাসছি, মন প্রাণ উজাড় করে রূপারে ভালোবাসছি। তাহলে সে জায়গা থেকে আমি তখন বললাম যে, যেমনি পারেন আপনি আমার রূপারে আমার করে দেন, মানে আমার রূপারে আপনি আমার করে দেন, আপনি আমার রূপারে আমি রূপারে মানে আমার মনে প্রাণে চাই। ওরকম করে আমি তখন এই বিষয়গুলো তখন বললাম আর কি হুজুরে। তাহলে হুজুর তখন বললো যে, ঠিক আছে সমস্যা নেই, আপনি যেহেতু এরকম করে বলতেছেন আমি থাকবো।
আমি আপনার বাড়িতে থাকবো, থেকে আমি এই দিনে নামাজ টামাজ পড়বো, আমি নামাজ কালাম পড়বো, আমি থাকবো। তেন হুজুরে আমি বললাম, রূপারে বললাম যে রূপা হুজুর আমার বাড়িতে থাকবে। রূপা মুহূর্তের মধ্যে গরম হয়ে গেল, কেন হুজুর থাকবে কেন? ও হুজুর রাখতে রাজি নেই। আমি বললাম হুজুর আমার বাড়িতে থাকলে তোমার সমস্যা কি? আমার বাড়ি খালি, আমি কথা যা বলছি তাই হুজুর আমার বাড়িতে থাকবে। তা না এভাবে বলার পরে রূপা তখন আমার মানে যখন আমি রেগে গেছি পরে বলা আচ্ছা ঠিক আছে থাকবে। তা এই কথা বলার পরে হুজুর আমি বললাম যে হুজুর আপনি আমার বাড়িতে থাকতে শুরু করেন। এবার হুজুর গিয়ে আমার বাড়িতে থাকতেছে, মানে হুজুরের ব্যাগপত্র যা কিছু আছে সব নিয়ে আমার বাড়িতে থাকতেছে। এইভাবে 3 দিন পরে হুজুর আমারে ফোন দিয়ে বলতেছে আমি আপনার বাড়িতে থাকবো না। 3 দিন পরে, কেন হুজুর থাকবেন না কেন? 3 দিন পরে আপনি আমার বাড়িতে কেন থাকবেন না? পরে বলে বাইরে যেই সব জিনিস চোখের সামনে দেখতে পাচ্ছি তো এইটা আসলে আর সম্ভব না। আমি এক পুরুষ যদি এক রাতে আসতো তাহলে এটা মনের বোঝানো যাইত, কিন্তু এক এক রাতে এক এক পুরুষ আসে, এক এক রাতে এক এক পুরুষ আসে। তো এটা আসলে কি, মানে এই মেয়েটা আসলে জন্মগতই খারাপ। আপনার ভাগ্য খারাপ যে আপনি এমন একটা মেয়ের হাতে পড়ছেন। এই মেয়েটা অতিরিক্ত খারাপ, মানে এত যে খারাপ যে খারাপের কোনো শেষ নাই, এত 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 জঘন্য এই মেয়েটা। তাই আপনার তো আর দুনিয়াতে আর আপনি কিছু পাইলেন না, যেহেতু আপনার বউটা এরকম, আপনার মৃত্যুর পর জাহান্নাম ছাড়া কোনো কথা নেই। তাই এক এক দিন সে এক এক রাত্রে এক এক ছেলেদেরকে নিয়ে আসে এবং বিভিন্ন ছেলের সাথে সে ভিডিও কলে এবং খারাপভাবে সে পোশাক আশাক পরে তাদের সাথে কথা বলে। আমি একজন হুজুর মানুষ, আমার সামনে পর্যন্ত সেই সব পোশাক আশাক পরে। আপনি কি করবেন? আপনি তারা ছেড়ে দেন। আমি বললাম যে হুজুর আমি তারা ছাড়তে পারবো না, আমার পক্ষে তারা ছেড়ে দেওয়া সম্ভব না। ওই সময় কিন্তু আমি তার নামে 2-3 ঘন্টা জায়গাও কিন্তু কিনছি, এটা বলতে ভুলে গেছিলাম। এলাকাতে 2-3 ঘন্টা জায়গা আমি তার নামে কিনছি, যেটা আমার আপন বলতে কেউ নেই, আমি টাকা পয়সা দিব কারে, তার নামেই কিছু জায়গা সম্পত্তি আমি কিনছি। তাই আমি বললাম যে হুজুর আমি তারা ছাড়বো না। কিনছি বলতে প্রায় অনেক জায়গায় আমি তার নামে কিনে ফেলছি, আমি তার নামে জায়গা সম্পত্তিও কিনছি। তো সেই জায়গা থেকে আমি তারা ছেড়ে দিলে তো আমি এটাও হারাবো, আমার জায়গা সম্পত্তিও হারাবো এবং সবই তো আমি হারাইলাম, আমার তো আর কোনো কিছুই নেই। এভাবেই তার সাথে আমার প্রতিদিনে ঝগড়া, প্রতিদিনে গালাগালি, ও আমার গালাগালি করে, আমি ওরা গালাগালি করি, কেউ কারো চেহারা দেখতে পারি না, একজন আরেকজনের সাথে গালাগালি, মারামারি, ফালাফালি এগুলো আছেই। এইভাবে 6-7 মাসের মতো কাটলো। 6-7 মাস পরে আমি তখন চিন্তা করলাম দেশে যাব, আল্লাহ কপালে যা রাখছে তার উপরে নির্ভর দেশে যাব। ওই সময় কিন্তু আমি ওই হুজুরের কথায় উঠি আর বসে, হুজুরের নাম হচ্ছে আলী হোসেন, মোহাম্মদ আলী হোসেন আমাদের হুজুরের কথায় আমি উঠতেছি বসতেছি। হুজুর আমার যা বলতেছে, যেসব কথা বলতেছে আমি সম্পূর্ণ হুজুরের কথায়, আমার সমস্ত কিছু হুজুরের উপর আমার এখতিয়ার। যাই হোক, এবার এরকম করে কথা বলতে বলতে হুজুর আমার তখন মানে আমি তখন আসছি, হুজুর আমার এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে গেছে, ঢাকা এয়ারপোর্ট থেকে হুজুর আসছে, হুজুর আমার রিসিভ করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমি ওর সাথে ঘুমাই না, কারণ যে জিনিস যেসব কথাবার্তা আমি শুনছি বা যেগুলো আমি ওর কাছ থেকে হুজুরের মুখে এবং বিদেশে সাইফুদ্দিনের মুখে বা নিজেও প্রমাণ পাইছি, তো সেই জায়গা থেকে ওর সাথে ঘুমাইলে আমি কাফের হয়ে যাব। মানে আমার কাছে মনে হয় ও এক রুমে ঘুমায়, আমি আরেক রুমে ঘুমাই। হুজুর তখন রাতের বেলা এসে আমাকে বুঝায়, মানে বসে আমাকে বলে দেখেন আপনি ওর সাথে ঘুমায়েন না, ওটা ঠিক হবে না। যেটা আমি নিজের চোখে দেখেছি এরকম বিভিন্ন ছেলেদের সাথে এক এক দিন এক এক ছেলের সাথে আপনার বউ ঘুমাইতো। এখন যদি আপনি এই বউ নিয়ে আপনি ঘুমান, আপনি তো বউয়ের কাছে শান্তি পাবেন না এবং আপনিও নিজেও নাপাক হয়ে যাবেন, আপনার কোনো রোগও হয়ে যেতে পারে, এরকম করে হুজুর আমারে বলে। আমি বললাম ঠিক আছে যাব না। এমন করে হুজুর আমাকে তখন তাদের ইসলামিক কিছু বই আছে, বই পড়ে আমাকে শোনায়, দিনী আলো আমার মাঝে জানায়, ইসলামিক আলো আমার মাঝে জ্বালায়। এবং হুজুরও একটা মানে বাংলাদেশের একটা অনেক বড় একটা মানে দলের সাথে ছিল, ইসলামিক একটা ফাউন্ডেশনের মাঝে ছিল, আমি ওটার নাম না বলি, ওই ফাউন্ডেশন হুজুরও তখন ছিল। ওই ফাউন্ডেশনের বিভিন্ন বই আমাকে পড়ায় যে দেখেন এইভাবেই করতে হয়, এইভাবেই করতে হয়। দীর্ঘ প্রায় 1 সপ্তাহের মতো আমি আমার বউর সাথে কথা বলি না। বাড়িতে গেছি, বউ এক রুমে ঘুমায়, আমি আরেক রুমে ঘুমাই, বউয়ের সাথে আমার কোনো যোগাযোগ নেই, কথা বলি না। আমি হুজুরের সাথে বাইরে যাই, হুজুরের সাথে আসি, হুজুরের সাথে আমার সব কিছু। আবার হুজুর আমার বউর সাথেও কথা বলে, কিন্তু আমি কথা বলি না। হুজুর আমার বউকে বোঝানোর চেষ্টা করে, আমাকে বলেছে আমি আপনার বউকে বোঝানোর চেষ্টা করতেছি, দিনের পথে আনার চেষ্টা করতেছি, আপনার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না। আপনার বউ দিনের পথে আসবে না, ইসলামের পথে আসবে না, স্বামীর ভক্তি সে হবে না। এরকম করতে করতে একদিন রাতের বেলা হুজুর আমাকে নিয়ে বসে আমাকে কয়েকটা দোয়া পড়ায়, মানে কয়েকটা দোয়া আমারে পড়ায়, দোয়াগুলো খুবই মানে মারাত্মক। আমার এই দোয়াগুলো পড়েই আমার শরীরে একদম ফুলে গেছিলো, মানে শরীরের পশম দাঁড়ায় গেছিলো। মনে হচ্ছে আমার ভিতরে কিছু একটা ঢুকে গেছে এরকম মনে হয়। হুজুর আমার তখন বলল যে আপনি এই মহিলাকে আপনি যদি ছেড়ে দেন তাহলে সে অন্য কোনো পুরুষকে বিয়ে করবে, বা এরকম 1000 পুরুষের সাথে সে অবৈধ সম্পর্ক করবে, প্রতিটা দিন সে জিনা করে যাবে, ব্যভিচার করে যাবে। তো এরকম জিনাগ্রস্ত একটা মহিলাকে আপনি যদি আটকাইতে পারেন, আপনি রাসূলের কাছে ভালো পাবেন, আপনি আল্লাহর কাছে ভালো পাবেন, আপনি দ্বীনের কাছে ভালো পাবেন, আপনি তাকে হত্যা করেন। এই কথাটা হুজুর আমারে বলল। আপনি তাকে হত্যা করেন, তাকে যদি আপনি হত্যা করেন তাহলে সে
অতীতে ভবিষ্যতে যদি আরও কোনো পাপ করে, তো যদি সে মারা যায় তাহলে তার পাপ করতে পারবে না। তাহলে ভবিষ্যতে সে যত পাপ করতো ওই পাপের যে ফলশ্রুতি সে পাইতো ওই পাপগুলো তার হবে না, এবং ভবিষ্যতে সে আরও পাপে পাপিষ্ট হয়ে যেত, ওই সোয়াবগুলো আপনি পেয়ে যাবেন। আপনি তাকে পাপ থেকে তো আর ফিরে যেতে পারবেন না। সুতরাং আপনি যদি তাকে হত্যা করেন, তাহলে খারাপ একটা মানুষকে হত্যা করার পরে এরকম করে তিনি আমাকে একটা যে কোনো একটা অলির শোনাইলো, যে একজন অলি নাকি রাস্তা দিয়ে যাওয়ার সময় নাকি দেখলো যে কোনো একটা খারাপ মানুষ একটা মহিলার সাথে জিনা করতেছে। কোন ডাকাত নাকি মৃত একটা মহিলাকে কবর থেকে উঠে জিনা করতেছে। তো বললো যে কোন অলি, আমি নাম জানি না, উনি আমাকে এরকম করে বললো যে রাস্তা দিয়ে যাওয়ার সময় গভীর রাতে এক ডাকাত, তিনি একটা ডাকাত ছিল, বিভিন্ন মানুষদেরকে খুন করতো, অনেক ডাকাত, বড় মাপের একজন ডাকাত ছিল। তো রাস্তার পাশে দিয়ে একদিন যাওয়ার সময় নাকি দেখলো যে এক মহিলাকে বা এক মেয়েকে কবর থেকে উঠে একজনে জিনা করতেছে, মৃতরার সাথে জিনা করতেছে। এটা দেখার পরে ডাকাত তখন বলি, জীবনে তো অনেক মানুষকে মারলাম, অনেক মানুষকে হত্যা করলাম, তা আমি এখন একটা খারাপ মানুষকে হত্যা করব। এই খারাপ মানুষটা হত্যা করার কারণেই নাকি আল্লাহ তাকে ওলি বানাই দিছে। এই কথা হুজুর আমারে বলল যে ওই খারাপ মানুষটাকে হত্যা করার কারণে আল্লাহ ওই ডাকাতটাকে, এত বড় একজন ডাকাতকে, যে লাখো লাখো মানুষ অনেক মানুষ, শত শত মানুষ মারছে, তারে আল্লাহ ওলি বানাই দিছে। সুতরাং আপনি যদি আপনার বউটাকে হত্যা করতে পারেন তাহলে আপনি দিনে ভালো পাবেন। ভাই কী যে আমারে বুঝে আমি জানি না, ওরকম করে আমাকে বোঝায়। বোঝানোর পরে আমি তখন ভাবলাম যে মারবো কেমন করে। আমারে বলে যে আপনার বউ একটা লোহার খাটে ঘুমায়, ওই সময় খাটটা লোহার ছিল, আমার বউয়ের লোহার খাট। তা হুজুর আমারে বললে যে আপনি লোহার কাঠের ভিতরে আপনি ইলেকট্রিক লাইন দিয়ে দেন, দুই পাশে ইলেকট্রিক লাইন দিয়ে আপনি এটারে একটা লোহার খাটটারে আপনি ইলেকট্রিক লাইন দেন, এবং ইলেকট্রিক লাইন দেওয়ার পরে এটাতে কারেন্ট দিয়ে রাখেন। আপনার বউ যখন বাইরে যাবে আপনি কারেন্ট দিয়ে রাখেন, কারেন্ট দিয়ে রাখার পর আপনার বউ শুইলে আপনার বউ কারেন্টের ধরে মারা যাবে। দিনের বেলা আমিও মানুষের কাছে বলবো, আপনিও মানুষের কাছে বলবেন কারেন্টের ধরে মারা গেছে, মাটি দিয়ে ফেলবেন। আপনি পরকালে তারাও পাবেন, যেহেতু তাই সে মারা যাবে, আপনি পরকালে তারা পাবেন, আপনি তারা নিয়ে জান্নাতে যেতে পারবেন, তার সাথে আপনি পরকালে ভালো থাকবেন। এই হুজুরের কথাগুলো শোনার পরে পরের দিন আমি তখন সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ ঠিক আছে, হুজুর আমার যেমন করে বলছে আমি তেমন করে কাজ করব। একইভাবে আমি তখন করলাম কি, এই কারেন্টের তার তুর সব কিনে আনলাম বাজার থেকে। দিনের বেলায় আনার পরে আমার বউ তখন দুপুরবেলা আমার বউ তখন গোসল করতে গেছে। বউ যখন গোসল করতে ঢুকছে, আমি তখন কিন্তু বউর সাথে ঘুমাই না, এতদিন হয়ে গেছে আমি তোর সাথে ঘুমাই না। আমি তখন ঘরের মধ্যে দৌড়িয়ে কারেন্টের সাথে, হুজুর আমাকে যেমনি বলে দিল, এবার আমি নিজে নিজে কারেন্টের লাইন ওই জায়গার ভিতরে একদম সুন্দর করে ফিট করাই দিলাম। সুন্দর করে কারেন্টের লাইনটা ফিট করাই দিয়া আমি তখন আমার রুমে এসে বসে আছি। আমার বউ তো গোসলখানায় ঢুকছে, গোসলখানা থেকে সে খাটে গিয়ে বসলে সে মারা যাবে, ওইতে বসে আছি, রুমের মধ্যে বসে আছি, দরজা লাগিয়ে রুমের মধ্যে বসে হঠাৎ করে মনে করেন 8-10 জন মানুষ, পার্শ্ববর্তী গ্রামের মানুষ, আমার বউয়ের গ্রামের মানুষ আমার আইসা দরজা ধাক্কাইতে আছে। দরজা খুললাম, খোলার পরে ভাই আমার এলোপাতারিক মারতে শুরু করছে। মারতে মারতে কোনো কথা নাই, মুহূর্তের মধ্যে থানা থেকে পুলিশ চলে আসছে। তো এখন পুলিশ কেন আসলো, আসার পরে আমি শুনতেছি পুলিশ আমারে হ্যান্ডকাপ পরাই দিছে, বলতেছে আমি নাকি আমার বউরে মারার পরিকল্পনা করছি, আমি খাটের মধ্যে কারেন্টের লাইন লাগিয়ে দিছি বউ যাতে মারা যায়, এটা নাকি আমি করছি। কিন্তু এটা পুলিশ জানলো কেমন করে? হুজুর তখন সাক্ষী দিতেছে যে হ্যাঁ আমি সাক্ষী, উনি আমার সাথে এটা আলোচনা করছে, উনি ওনার বউকে মারার জন্য কারেন্টের লাইন দিয়ে দিছে ঘরের ভিতরে। আমার কোনো কথা বলার সুযোগ নেই। একে তো গ্রামবাসী আমার মারার মতো মারছে, আমার শ্বশুর বাড়ির লোকজন, যেহেতু রূপার বাড়ি ওইদিকে, রূপার গ্রামের মানুষ, সে আমাকে মাইরা আলুর ভর্তা বানাই ফেলছে। এরপরে পুলিশ আমাকে হ্যান্ডকাপ করে দিলে গেল থানাতে। বাইরে থানাতে যাওয়ার প্রায় আমার থানা থেকে কোর্টে চালান করা হয়। কোর্টে যাওয়ার পরে আমি এমন এক খবর শুনতে পাই, যেটা শোনার পরে রে ভাই আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমি কোর্টে যাওয়ার পরে শুনতে পাই আমার বউ রূপাকে নাকি ওই আলী হোসেন হুজুরে বিয়ে করছে। মোহাম্মদ আলী হোসেন কোরআনে হাফেজ, তিনি আমার বউকে বিয়ে করছে। আমার বউকে বিয়ে করে তিনি আমার বাড়িও দখল করলো, আমার বউর নামে জায়গায় সম্পত্তি ঝাঁকিলাম সব তিনি দখল করলো। আমি তখন জেল থেকে বেরোয়ার পরে আমার ওই সময় আর কাতারের জেল থেকে বেরোয়ার পরে আমার এলাকার মানুষ বলতে আমার ওই চেয়ারম্যানের একজন আত্মীয় হয়, ওই চেয়ারম্যানের আত্মীয় আমাকে বের করার পর আমার ছুটিরও প্রায় মেয়াদ শেষের দিকে। আমি আর দেশের দিকে আর কিছু তাকাইলাম না। আমি ভাবলাম আমি যদি কাতার এই মুহূর্তে না যাই আমি কিন্তু মারা যাবো। এবার আমি কোনো মতে জান নিয়ে আমি আর এইদিকে তাকাইলাম না, এইদিকে না তাকে আমি কাতারে চলে গেলাম। কাতারে চলে যাওয়ার পরে আমি সাইফুদ্দিনের ওইখানে গিয়ে আমি জানতে পারি সাইফুদ্দিন আমাকে যা বলছিল সব মিথ্যা কথা। আমার সংসার ভাঙার জন্য ওখানকার লোকেরা আমার তখন বলতেছে, আরে ভাই আপনি সাইফুদ্দিনের কথা শুনছেন, ও তো খারাপ, ওই মেয়েটারে বিয়ে করে মেয়েটার সাথে মোবাইলে প্রেম করে বিয়ে করে ও মেয়েটারে তার বাপের বাড়িতে রেখে দিয়েছে, মেয়েটার কাছ থেকে অনেক টাকা পয়সা নিছে, এরপরে মেয়েটাকে আপনি বিয়ে করছেন, আপনার সংসারে শান্তি আছে, এই জন্য আপনার ভিতরে একটা ঝগড়া লাগাই দিছে।
এবং হুজুর তখন আমার পুরো জায়গা দখল করলো। আমি মানে আর কি বলবো, মানে তখন পাগল হয়ে গেছি, মানে পুরোপুরি পাগল। পরে ফোন দিলাম হুজুরে, ফোন দিয়ে ইচ্ছা মতো গালাগালি করে বললাম যে তুই আমার বাড়ি ছেড়ে দে, বাড়ির জায়গাটা তো আমার নামে, জায়গাটা তো আমার নামে, কিনা তুই আমার বাড়ি ছাড়। এরপরে হুজুর আমার বাড়িটা ছাড়িয়ে দিল। বাড়িটা ছাড়িয়ে দেওয়ার পর আমি আমার বউ রূপার নামে যে জায়গায় কিনছিলাম ওই জায়গায় মাটি ভরাট করে হুজুর আর রূপা নতুন করে ওইখানে বাড়ি বানায়, তারা এখন সংসার করতেছে। আমার বাড়িটার মধ্যে ছাগল ঘুমায়, কুকুর ঘুমায়। আজকে প্রায় 8 বছরের মতো হয়ে গেছে, 7 থেকে 8 বছরের কাছাকাছি আমি আর বাংলাদেশে যাই না। আমি কাতারের মাটিতে পড়ে আছি, আমি কাতারেই পড়ে আছি, আমি আর দেশে যাই না। এখন এই হুজুর আমার বউ নিয়ে, আমার রূপার ঘরে সন্তানাদি হয়েছে, রূপার হুজুর অনেক ভালো আছে। হুজুর এখন ওই মসজিদে ইমামতি করে। আমার বাড়ির মধ্যে কুকুর ঢুকে, শিয়াল ঢুকে, রাতের বেলায় কুকুর ঘুমায়। আমার মতো একটা মানুষ মন চায় বউ নিজের বুক নিজে থাপড়াইয়া, নিজের বুক নিজে পিটে মইরা যাই। কেন আমি আমার বউকে এরকম করে সন্দেহ করে আজ আমি সব হারাইলাম। আপন ভাই, জন্ম থেকেই পড়তেছি, আল্লাহ আর কত পড়াবে জানি না। কেন আমার ভাগ্যটা এরকম হইলো ভাই, কেন আমার ভাগ্যটা এরকম হইলো? আপন ভাই, আপনার কাছে আমার অনুরোধ, যদি পারেন আমার গল্পটা পড়বেন। আর আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমি যে ইলেকট্রিক শর্ট আমার বউকে দিব, এই সমস্ত কিছু হুজুরে কিন্তু ভিডিও করছে। হুজুরে গোপনে জানলার পাশে থেকে ভিডিও করে আমার বউ বাথরুম থেকে বেরোয়ার সাথে সাথে আমার বউকে ভিডিও দেখাচ্ছে যে দেখেন আপনার জামাই খাটের উপর এরকম এরকম এগুলো ফিট করছে। আমার বউ নিজে এই কথাগুলো যে কোনো একটা মহিলার কাছে বসে আমি ওই মহিলার মাধ্যমে জানতে পারছি। কিন্তু আমি মহিলাকে বললাম, এবং আমাদের ওই খাদিজা আপা পর্যন্ত, খাদিজা আপা আমার বলছিলাম, খাদিজা আপারও পর্যন্ত বললাম যে আপা আমার সাথে বেইমানি হয়েছে, হুজুর আমার সাথে বেইমানি করছে। কিন্তু আমার বউ আর আমারে বিশ্বাস করলো না। আমার বউ হুজুরকে বিশ্বাস করে আজও সংসার করে যাচ্ছে। আপন ভাই, যদি আপনার মাধ্যমে আমার এই গল্পটা আমার বউ শুনতে পায়, তাহলে আমার বউ অন্তত আমার কাছে ফিরে আসবে না আমি জানি, অন্তত যাতে আমাকে ক্ষমা করে দেয়। ক্ষমা করে দিলে আমি হয়তো পরপারে ভালো থাকবো। আপন ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, আজকে একটা অন্যরকম নয়েজ আমি পাচ্ছি। আমি জানি না আসলে এটা আমার ক্যামেরার মধ্যে যাবে কি না। সম্ভবত আমার টেকনিক্যালি কোনো প্রবলেম হতে পারে আমার মিউজিকে। যাই হোক, গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে? আই হোপ অনেক ভালো লেগেছে, কারণ ভালো লাগার মতো একটা গল্প। এরকম জাবেদ হোসেনের মতো এরকম অসংখ্য জাবেদ হোসেন প্রবাসে আছেন, যারা নিজের বউকে সন্দেহ করে বা পরিবারকে সন্দেহ করে এরকম বিপজ্জনক মুখে চলে যান। দেখেন, গল্প শেষে একটা কথাই বলি, আমরা এই পৃথিবীতে যা কিছু পাই বিশ্বাস করেই পাই। আমরা এই পৃথিবীতে যা কিছু হারাই অবিশ্বাস করে হারাই। বিশ্বাস করতে হবে, এবং কেউ যদি আপনার বিশ্বাস নিয়ে প্রতারণা করে তবে সে তার বিচার আল্লাহর কাছে দিবে, এটাই চরম সত্য। আর আরেকটা বিষয় হচ্ছে এইটা, আপনি একটা কাজ করার আগে 10 জনের কাছ থেকে সিদ্ধান্ত নেবেন, কিন্তু কাজটা কিন্তু আপনি আপনার সিদ্ধান্তে করবেন। আপনি জিজ্ঞেস করবেন 10 জনকে যে এই কাজটা কীভাবে করলে ভালো হয়, এটা জিজ্ঞেস করবেন, কিন্তু কাজটা আপনি আপনার মতো করেই করবেন, 10 জনের মতো করে না। তো নিজের মানুষদেরকে একটা কথা, আরেকটা কথা বলে যে খুবই ইম্পর্টেন্ট, আপনি যদি কখনো দেখেন যে আপনার উঠানের ভিতরে, ধরেন আপনার সন্তান কিংবা আপনার বিচার করার জন্য গ্রামের মানুষ আসছে, আপনার উঠানে আপনার পরিবারের বিচার করার জন্য বাইরের মানুষ আপনার ঘরের উঠানে ঢুকেছে, তাহলে মনে করবেন আপনার পরিবার ধ্বংস হয়ে গেছে। আপনার পরিবার ধ্বংস হয়ে গেছে। কান নিয়েছে চিলে বলে চিলের পিছনে না দৌড়াইয়া কানে হাত দিয়ে দেখেন যে আপনার কানটা আছে কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।